This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সময় অ্যাকচুয়ালি বিরিয়ানি খাওয়ারও টাকা ছিল না। নাম অ্যাভয়েড করার কিছু দরকার নেই, অরিন্দম শীল। যেটা মনে হয় সেটা খুব আমি ওপেনলি বলি। সত্যি মিথ্যে বুঝি না, জানো তো এখন সত্যি কথা বলতে। সরকারি হাসপাতালেও সাধারণ মানুষরা কিন্তু কেস খেয়ে আছে। টেলিভিশনে যে আমার দারুণ কিছু এফোর্ট দিয়ে কাজ করতে হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক নয়। এখনো তো জেলে যাওয়ার ক্ষমতার সাহসটা হয়তো কমে গেছে, আর কিছু সাহসটা আমার তো একটু ভীতু হয়ে গেছে। কাজ চলে গেছে যে আমার ওই কি ফলোয়ার নেই বলে। হ্যাঁ, প্রচুর কাজ চলে গেছে। সবাই আমাদের মনে হচ্ছে ঠিক ভুল খারাপ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটাই হচ্ছে এই সিগারেটের বিজ্ঞাপন, কিন্তু এইটাই বলে বলে বিক্রি করে। তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গসিপ নেই, কিভাবে হ্যান্ডেল করো? আমরা শিব মন্দিরে গিয়ে বলা হলো শিব মন্দিরে পুরোহিত মশাই প্রথম কারোর বিয়ে দিলেন। কবি কবি তো লাগতা है अपनी चे भगवान है। एंड व्हाट इज সিনেমা ছাদের ওপর থেকে লাফ মেরে মেরে দুটো গাড়ির ওপর দিয়ে বাসে ট্রামে করে চলে যাবে, কারণ আমরা ভেতরটা এক্সপেক্ট করি। রাইট। কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সাফল্য ব্যর্থতা সবটাই যেন একই সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের পর্ব। মগজমারির চেনা মানুষের অচেনা গল্পের পর্বে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাই। আমি নীল নওয়াজ। আর আজকে আমার সাথে যে আছেন তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার আছে বলে মনে হয় না। প্রান্তিক দা, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? এটা তো একটা অদ্ভুত আমাদের পেটেন্ট উত্তর আছে, ভালো আছি, দারুণ আছি। যেরকম চলে সেরকমই চলছে জীবন। কাজের ব্যস্ততা কিরকম এখন? একটা শুট চলছে, কিন্তু সেটা খুব যে দারুণ রোজ শুটিং হচ্ছে তাও না। ওকে, তো হালকাই আছে, তাই আড্ডা মারতে চলে এসেছি। প্রান্তিক দা, আমরা একটু যদি আগে থেকে শুরুটা করি, মানে তোমার একটু আর্লি লাইফ থেকে। ধরো আজকে যেখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমার নামটা, খ্যাতি, এই জিনিসগুলো যখন তুমি শুরু করছিলে তখন তো কোনো মানুষই ভাবে না ঠিক যে গ্রাফটা কিরকম হবে, লাইফ আমাকে কোন দিকে নিয়ে যাবে। তো সেই সময়টাকে তুমি যদি একটু রিওয়াইন্ড করো। হ্যাঁ, অফকোর্স। আমি যদিও কখনোই ওরকম ভাবে আইডিয়া ছিল না যে অভিনেতা হব বা এইরকম একটা পৃথিবীতে থাকবো যেখানে ওই যে তুমি যেগুলো বলে নাম, যশ, খ্যাতি, এগুলো যাতে এই আমি যদিও খুব একটা ওয়াকিবহল নই কতটা কি আছে না আছে। টু বি ভেরি অনেস্ট, জবে ফ্রম দ্য ডে ওয়ান, জবে থেকে আমি এই কাজটা শুরু করেছি, আমি বাকিটা যে খুব ভেবেছি তা নয়। তার জন্য আমি খুবই অল্প কাজ করেছি, নিজের মতো যেটা নিজের ভালো লেগেছে, আর সবসময় নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিয়েছি আর কি। তো সেইভাবে আমার তো এখনো মনে হয় আমার আজকে এই জগতে প্রথম দিন। তো আমি ঠিক আগে পেছনে কি হয়েছে না হয়েছে খুব একটা আমার এখন এফেক্ট করে না। যখন মানে আমি তোমাকে নিয়ে পড়ছিলাম একটু এই মানে শোটার আগে, তখন মানে একটা জায়গায় এসে মনে হলো যেন মানে অন্য মানুষের ছেলেবেলাটা যেরকম হয়, তোমার ছোটবেলাটা ঠিক অতটা একটা কেক ওয়াক বা এতটা একটা মানে সুন্দর সুন্দর ব্যাপার, একটু স্ট্রাগলটা বেশি ছিল। কি ছিল মানে যদি একটু শেয়ার করো। দেখো, স্ট্রাগলটা কতটা স্ট্রাগল বলবো, দেখো সবার জীবনেই, প্রত্যেকের জীবনেই একটা করে সময় আসে, তো যে সময়টাতে বোঝা যায় যে জীবনটা কোন পথে যাবে আর কি। তো ডেফিনেটলি প্রথম শুরুটা যখন আমি জীবনের, মানে আমি আমার ক্যারিয়ারে বলছি না, জীবনের যদি আমি বলি, লাইফে যখন নানান ধরনের ওঠানামা, পারিবারিক, কারণ আমাদের কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা ডিস্টার্বিং মনে করি, যে ছোটবেলা কিরম গেছে, তাতে কি আমি বাবা মা ভালোবেসেছি কিনা, ভালো জায়গা থেকেছি কিনা, পড়াশোনা হয়েছে কিনা, আমরা তো এগুলো নিয়ে ভেবে ভাবি যে খুবই স্ট্রাগল বা বাট টু বি ভেরি অনেস্ট, আমি যে সময়টা হয়তো ওই সময়টা কাটিয়েছি, সেই সময়টা দাঁড়িয়ে কিন্তু আমার একবারও মনে হয়নি আমি স্ট্রাগল করছি। আমার কাছে যে জিনিসটা আমার সামনে প্লেটে ছিল সেইটাকেই আমি খুবই ভালোবেসে যত্ন করে অ্যাকসেপ্ট করেছি, আর খুবই আনন্দেই থেকেছি মোস্ট অফ দ্য টাইম।
তোমার মা হুম হুম মানে তোমার জীবনের সব থেকে মানে সাপোর্টিভ পিলার যেটা তুমি বলছিলে হুম হুম হুম। ওটা আন্টি। তো হুম। এখন আন্টির সাথে এটা ডিরেক্ট কনভারসেশন হয় কখনো যে মা ওই সময়টা এরকম ছিল, এখন তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে একদমই হয় না। আচ্ছা। আমরা এই ধরনের কনভারসেশন একদমই হয় না, কারণ ওটাও একটা সময় ছিল, এইটাও একটা সময়। আম, তখন যদি আমি তখনের দিকে সবসময় পেছন দিকে তাকালে মনে হয় যেন এই সময়টা আমাদের এরম ভাবে কাটিয়েছি, বা ধরো তখন খাওয়ার জন্য একটা টাইম লেগেছে, যে ওই খাবার যে খাবারটা খেতে চাইছি সেটা ওই মোমেন্টে পাচ্ছি না, ওয়েট করতে হয়েছে। কিন্তু পরবর্তীকালে এখন ওয়েট করে আবার ওই খাবারটা পেয়েছি, মানে এটা এক্সাম্পল দিচ্ছি কারণ একটা সময় অ্যাকচুয়ালি বিরিয়ানি খাওয়ারও টাকা ছিল না, যেটা মানে আমার কাছে এখনো মনে আছে। মায়ের সাথে আমি একবার বেদবিন গেছিলাম, আমি আমার ভাই আছে। তো যখন বেদবিন গেছিলাম, বেদবিনে গিয়ে আমরা ডিম সেদ্ধ খেতে যেতাম। তো সেখানে আই স্টিল রিমেম্বার যে উই কুডন্ট অ্যাফোর্ড আ ফুল প্লেট বিরিয়ানি, বাট তখন যে সময়টা থাকতাম না, মা এত সুন্দরভাবে ডিম সেদ্ধ গুলোই খাওয়াতো, বলতো এই না ডিম সেদ্ধ, সেটাই মতো আরে এটাও তো পেতাম, যে এটাই তোরা দারুণ জিনিস যেটা আমরা এখন পাচ্ছি। সো প্রত্যেকটা মোমেন্টই না আমরা সেটাকে চেরিশ করেছি, সেটা তো আমার নিজের জন্য শুধু বলবো না, হয়তো আমার মা আমাকে এইভাবেই বুঝিয়েছে বা বড় করেছে, যে যা পাচ্ছি সেটাকে নিয়ে চেরিশ কর। তো আজকে দাঁড়িয়ে আমার সেই জিনিসটাই মনে হয় যে ইট ইজ, আছি তো, ঠিকই তো আছি। তো প্রান্তিকদা, তুমি যেমন একটু আগে বলছিলে যে অভিনয় করব, অভিনেতা হব, এটা কোনোদিন এভাবে ভাবো না। না। তো শুরুটা কিভাবে হলো এই জার্নিটা? আহ, আসলে আমি নাচানাচি খুব করতাম স্কুল লাইফে, বা কোনো প্রোগ্রাম করতাম স্কুলে প্রচুর থিয়েটার করতাম। তো ওই সময় আমার স্কুল বোধহয় আমি বেরিয়ে এসেছি, স্কুল পাস আউট হয়েছি, তখন ইটিভিতে ব্যাটা বেটির ব্যাটল বলে একটা শো হতো, ওকে। মীর দা অ্যাঙ্কারিং করতো। আচ্ছা। সেখানে আমার এক বন্ধু বললো পার্টিসিপেট করবে, 4টে ছেলে লাগে, ওই এক একজন 4জন করে টিম হয়, একজন ডান্সার হতে হবে। সেই সূত্রে আমাকে ডান্সার হিসেবে ওইটাতে পার্টিসিপেট করেছিলাম। ওকে, যেহেতু তুমি ওই নাচ গান ওগুলোর মধ্যে হ্যাঁ থাকতে। হ্যাঁ, যেহেতু থাকতাম, যে জানি আছে চলো, আমাকে ডাকা হলো, আমি হুম। ওই যে পার্টিসিপেট করলাম, সেই হাউস গ্রাফিটি, আচ্ছা। সারন্দা, রঙ্গনদা এরা সব ছিল। তো তখন ওরা আমায় নিজেরাই ছবি তুলে আর কি, তখন এই পোর্টফোলিওটা কি জানি না, ওরা নিজেরাই একটা নর্মাল একটা ওই সাইবার শট ক্যামেরা ছিল না তখন, এতে ওই সাইবার শট ক্যামেরাতেই ছবি তুলে আমাকে আমার একটা পোর্টফোলিও বানিয়ে দিল। আচ্ছা। তারপর 1-1.5 বছর জুনিয়র আর্টিস্টের কাজ করা শুরু করলো, মানে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট। ওকে। ভিড়, হ্যাঁ, বিয়ে বাড়ি, স্কুল বাড়ি, তারপর ওই শো এর যা যেগুলো হয় না ইভেন্টে, সব দেখা ভিড় হয়ে হাততালি দিচ্ছে, সেইটা হওয়া শুরু হলো। এবার ওইটা করতে করতে বোধহয় আমার কিছু একটা মনে হয়েছিল তখন, ওই আমি এখন এক্স্যাক্টলি বলতে পারবো না কি মনে হয়েছিল, কিন্তু তখন আমি থিয়েটার শুরু করলাম। ইনফ্যাক্ট আচ্ছা। সেটাও আমার কিন্তু সারন্দা, মানে যে গ্রাফিটিতেই ছিল, উনি আমাকে একটা কোমল গান্ধার দলে আহ, মানে রেফার করলেন আর কি। তো আমি কোমল Okay. গান্ধারে থিয়েটার করতে করতে আই রিয়েলাইজ যে দিস ইজ সামথিং আমার প্রচন্ড ভালো লাগছে। যে কারণ আর তার আগে যে খুব ভেবে ফেলেছিলাম জীবন নিয়ে কি করবো বা এ করবো, সেটা আমি জানতাম না, কিন্তু ওকে। অন্যরকম, কারণ আমার মাথায় ছিল যে আমি মাস কম করবো, জার্নালিজম করবো, ঘুরে বেড়াতে চিরকালই ভালোবাসি, প্রচুর ট্রাভেল করি আমি, ট্রাভেল করতে পারবো, এইটা ছিল মাথার স্ট্রাকচার। তারপর যে এই জিনিসটা ঢুকে গেল, তো দেন আই স্টার্টেড লাভিং ইট। তারপর আমি এটার জন্য যাবতীয় অনুশীলন, যা যা লাগে, প্র্যাকটিস লাগে, থিয়েটার লাগে, ওয়ার্কশপ লাগে, অভিজ্ঞতা কি হয়, তারপর আস্তে আস্তে 1 by 1 করতে করতে আজকে আমি এরম একটা স্পেসে ধর কাজ করছি আর কি, এত বছর ধরে এই কাজটাই করছি। ওকে। সো তোমার যদি কেরিয়ারটা দেখা হয়, মানে অধিকাংশটা জুড়েই টিভি সব থেকে বেশি, হুম হুম এবং তার বাইরে আমরা এখন তোমাকে ওয়েবে দেখতে পাচ্ছি। হুম হুম। তো কখনো মনে হয়েছে মানে এই যে সময়টা, এটা তো একটা ট্রানজিশন ফেজ দিয়ে আমরা যাচ্ছি, যেখানে সব জিনিসগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। রাইট রাইট রাইট। তো কখনো সেটা মনে হচ্ছে যে এবার ভেঙে একটু অন্যদিকে এক্সপ্লোর করি, মানে সেটা ফিল্ম হোক বা ওয়েভ হোক, আরেকটু বেশি, নাকি টিভিটাতেই এতটা মানে ভালোবাসা জড়িয়ে গেছে? সেটা আমি বলবো না, আমি কিন্তু সামহাও টেলিভিশনটা অ্যাকচুয়ালি এমনই একটা জিনিস, টেলিভিশনে বেশি চোখে পড়ে বা বেশি দেখা যায়। আমি কিন্তু টেলিভিশন করাকালীন আমি কিন্তু প্যারালালি প্রচুর ছবির কাজও করেছি, সিরিজ, ছবি,
কারেক্ট। প্লাস আমি ওই SRFTI তে ডিপ্লোমা ফিল্মস গুলো হয় হুম। বা শর্ট ফিল্ম যেরকম হয়। হুম হুম তো আমার কাছে আমি কোনোদিনই এইটা ভাগ আজও করি না যে আমি টেলিভিশন করি না আমি সিনেমা করব না, মানে আমি অভিনেতা। আমি যেরম ভাবে কাজ করব, যেরম ভাবে রাদার কাজ পাবো সেইভাবে আমি কাজ করব। আমার কাছে কখনো ওইগুলো চয়েস হয়নি ওকে। যে যেমন ইউজুয়ালি হয় না যে হুম। এটা একটা বড় হাউস তাহলে হুম। এইটা করি, এইটা হুম। না করে এটা করি। হুম। আমার মনে হয় আই এম অ্যাজ অ্যান অ্যাক্টর আই এম গেটিং দিস ওয়ার্ক। মানে আমি এখন এটা করি, ক্যালকুলেশন গুলো তুমি একটু আমার বাইরে নেই। রাখো। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ, আমার এখনো নেই তো কোনো জিনিসটা। চরিত্র যখন তোমাকে অফার করা হয়, হুম। ধরো মানে তুমি প্রথম কি দেখো, মানে যেহেতু তুমি এইটাকেই বেস করো পুরোটা যে হুম। আমার এটা ভালো লাগছে কিনা, তাহলে আমি করবো না করবো অ্যাবসলিউটলি না। অ্যাবসলিউটলি। তো তুমি ওটার মধ্যে কি দেখো, মানে লাইক আগে কখনো করিনি এরকম, নাকি এমন কিছু আছে যেটা খুব ইন্ট্রিগ করছে, মানে তোমার অ্যাপ্রোচটা কিরকম ভাবে হয় হ্যাঁ বা না বলার ক্ষেত্রে? দুটো জিনিসে হয়, এখন রিসেন্টলি একটু পাল্টেছে ওই অ্যাপ্রোচ গুলো, বাট আচ্ছা। তোর প্রথম প্রথম অ্যাপ্রোচ ছিল যে এই কাজটা করলে কি কাজ কেমন আছে, মানে আচ্ছা। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কতটা কাজ করতে পারবো। কারণ টেলিভিশনে আমি যে খুব দারুণ, আমরা একটু বসি বসি আমরা একটু। টেলিভিশনে যে আমার দারুণ কিছু এফোর্ট দিয়ে কাজ করতে হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক নয়। কারেক্ট। মানে টেলিভিশন ইজ মোস্টলি মুখস্থ বিদ্যে হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একটা পার্টিকুলার একটা পার্টিকুলার ফরম্যাট, পার্টিকুলার সুর আছে, পার্টিকুলার কথাবার্তা আছে, যেটা তুমি, এটা হচ্ছে টেলিভিশন। এবার অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি সেটাকে, এবার লোকে বলে না টেলিভিশনের অভিনয়, সিনেমার অভিনয়, সিরিয়ালের মানে আলাদা আলাদা। তো অ্যাজ অ্যান অ্যাক্টর যেহেতু প্ল্যাটফর্ম গুলো আলাদা, ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদা, কারণ টেলিভিশনের ল্যাঙ্গুয়েজটা আলাদা, ঝাঁ চকচকে পরিষ্কার, মানে ইটস লাইক আ শপিং মল। কারেক্ট। আর যদি আমার সিরিজ সিনেমা বলি, এটা হচ্ছে অ্যান্টিকের দোকান, যে ঢুকছি আমরা জানি প্রচুর এক্সপেক্ট করেই variations যাচ্ছি যে আমরা প্রচুর ভেরিয়েশনস এর জন্য যাচ্ছি। Right. আমরা কোনো আর টেলিভিশন হচ্ছে আমরা একবারই যাচ্ছি, পুরোটাই এসির হাওয়া খাবো, পুরোটাই দেখতে পাবো, কিনি না কিনি ঘুরে চলেও আসতে পারবো, কেউ কিছু বলবে না। কিন্তু অ্যান্টিকের দোকানে ঢুকলে কিন্তু একটা না কিছু না কিছু একটু মনে হয় করবে, একটা কিছু হ্যাঁ। নিয়ে যেত। দ্যাট ইজ সিনেমা। তো আমার কাছে জিনিসটা না খুব যে ভাগ আমি এখনো করি না। টেলিভিশন বেশি করেছি ঠিকই, এখনো করি, সিনেমাও করি, ওয়েব সিরিজও করি। এবার অভিনয়, জানো তো সত্যি কথা বলতে, যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি, আমার যেরকম ভাবে অ্যাজ অ্যান অভিনেতা হিসেবে আমাকে যারা যেভাবে নেবে আমি সেই কাজগুলো করি। তো আলাদাভাবে ওটা একদমই মনে হয়, মানে এমনও হয় যে কোনো একটা শর্ট ফিল্ম, যে হয়তো আমাকে কোনো টাকাও দেবে না, কিছুই দেবে না, এরকম প্রচুর কাজ হয়, যে আমি সেইগুলো চুজ করছি দেন এমন একটা কোনো কাজ ওই সময় ডেট ক্ল্যাশ করছে, যেটা আমি তো কিছু টাকা পাবো বা আরো একটু ফেম বেশি পাবো, যেটা লোকেরা বলে আর কি, লোকেরা বেশি দেখবে, আমি কিন্তু ওগুলো অপ্ট করি না। যেটা বলছিলে একটু আগে, ডিপ্লোমা একদম। ফিল্মস এন্ড অল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একদমই আই গো দেয়ার, কারণ আমার মনে হয় তো আমি তো এটাই করতে চাই, আর এটাই করতে চাই, মানে এটাই করতে চাইবো আর কি, আরো কি যতদিন পারবো। তো প্রান্তিক দা, কখনো মানে কোনো চরিত্র নিয়ে ডিলেমা এসেছে মনে, মানে ধরো যদি একটু স্পেসিফিক্যালি বলি, যে তুমি টেলিভিশনে একজন চর্চিত নাম, যে পাশাপাশি ওয়েব ফিল্ম সব জায়গাতে আছো, সেই জায়গা থেকে যদি কোনো খল চরিত্র বা কোনো খল চরিত্র, মানে আমি ভিলেন বলছি না, বাট একটা চরিত্র যেটার মধ্যে Negative নেগেটিভ character, শেডস হ্যাঁ, আছে, কখনো মনে হয়েছে যে এটা যদি আমি অ্যাপ্রোচ করি, মেবি যে অডিয়েন্সটা আমাকে এতটা অ্যাকসেপ্ট করছে তাদের মধ্যে একটা বিরূপ ধারণা পড়তে পারে, এরকম কিছু? না না না, একদমই করি না, একদমই করি না। কারণ আমার তো অ্যাকচুয়ালি আমার যদি ওইভাবে নেগেটিভ বা পজিটিভ যেটা আমরা ধরে নিই, যেভাবে কিভাবে ভাববো, কারণ আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা চরিত্রে, সেটা ভিলেন হোক, কমেডিয়ান হোক বা যাই হোক, সবার সবার পার্সপেক্টিভ আছে। কারেক্ট। যে যে জিনিসটা করছে সে যে, তার কিন্তু প্রত্যেকবারই আমরা তো ম্যাক্সিমাম কোনো গল্পে দেখি বা কোনো সিনেমায় দেখি যে ভিলেন এটা করছে, তাদের ছোটবেলার একটা ট্রমা গেছে, বা গল্পে দেখানো হয়, বা কিছু একটা ঘেটে আছে, কিছু একটা ওর সাথে ভুল করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তারপর সে রিভোল্টে এসেছে আজকে, যার জন্য কিন্তু জোকার ইজ মোর পপুলার দেন ব্যাটম্যান। কারেক্ট কারেক্ট রাইট, কারেক্ট। তো পার্সপেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার কাছে ওইটা যদি ক্লিয়ার থাকে যে এই চরিত্রটা কি বলতে চাইছে, আজকে সে হয়তো একটা কিডন্যাপ করছে, সে হয়তো খুন করছে, আমি বলছি না এগুলো দারুণ কাজ, আমি একদম এগুলোকে বলছি না দারুণ করছে, এটাই সলিউশন অফ বাট ওর প্রবলেম, ওর সাইকোলজি সাইকি থেকে, কারণ আমি তো ওই জিনিসটাই দেখাচ্ছি চরিত্রে। তো তাতে কিন্তু আমার একবার, আমি সত্যি কথা বলতে এইটা মনে করিই না যে আমাকে এরম ভাবে দেখলে বা ওরম ভাবে দেখলে দর্শকেরা কি মনে করবে, কারণ দর্শকেরা অ্যাকচুয়ালি প্রান্তিককে চেনেই না, তারা তো রোজ চরিত্র দেখছে,
বিভিন্ন সংলাপ শুনছে, বিভিন্ন জামা কাপড় দেখছে, বিভিন্ন ধরনের দেখছে আমাকে আমাকে যে আলাদা হবে, কিন্তু তারা তো সত্যি যদি প্রান্তিকে নাই চেনে, তাহলে আমার রাগ কেন হবে? রাইট। আজকে তো ওই জিনিসটা আমার অন্তত তার জন্য ওটা মনে হয় না। আমার কাজ আমার হলো একটা ভালো কিরম ক্যারেক্টার হোক, আই উইল ডু দ্যাট ক্যারেক্টার, এটাই আমার ইউজুয়ালি থাকে। তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গসিপ নেই, কিভাবে হ্যান্ডেল করো? মানে এটা কি খুব স্বতঃস্ফূর্ত ভাবে আসে, নাকি এটা খুব কনসিয়াসলি তুমি হ্যান্ডেল করো, মানে করোটা কি? না, অ্যাকচুয়ালি আমার যেহেতু হয়তো সাবকনসিয়াসলি কিছু এসে যায় না, কারণ আমার তার জন্য রাগ রাগ মানে ঢাক ঢাক কিছু নেই। যেটা আছে খুবই ওপেন স্পেসেই আছে, যেটা মনে হয় সেটা খুব আমি ওপেনলি বলি, বা যেটা ভালো লাগে বা ভালো লাগে না। আর কন্ট্রোভার্সি বা বদনাম বা এই যে ধরনের গসিপ আসলে মানুষদের সাইকিটা হতে হবে যে কোন টপিকটা ধরে গসিপ করবে, তাদের ওপর নির্ভর করছে। আমার কোনো দায়িত্ব নেই তাকে গসিপ। মানুষ তো বলছে প্রান্তিকদা গসিপ দিচ্ছেই না, মানে একটা গসিপ পেলে তো আমরা 10টা করবো, পাচ্ছি না। হ্যাঁ, আরে আসলে সেটাই হয় বোধহয়। আমার তো অতটা কালারফুল লাইফ নয় হয়তো, তাই জন্য গসিপ পাচ্ছেন, এটাও হতে পারে। এই চার এসে গেল, তো গসিপটা সেটাও হতে পারে। কারণ আমিও নিজে ভাবি কোনো গসিপ নেই, গসিপ না হলে আমি সেটা একটা সিনেমা ডায়লগ ছিল না, স্ক্যান্ডেল চাই স্ক্যান্ডেল। হ্যাঁ, কারেক্ট। রিসেন্টলি আমাদের রাজ্যের একটা কালো অধ্যায় আমরা বলতে পারি, যেটা আরজি কর নিয়ে যে ইস্যুটা করলো, হ্যাঁ, সেটাতে আমরা দেখলাম বিনোদন জগতের বেশ কিছু মানুষজন তারা সর্বসমক্ষে এসে প্রতিবাদ জানাচ্ছেন, অনশন মঞ্চে বসছেন। কোথাও না কোথাও একটা যে এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের এগেনস্টে দাঁড়িয়ে বলা যে যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করো। তোমাকেও সেই মঞ্চে দেখা গেছে এবং ভীষণ সক্রিয় ভাবেই দেখা গেছে, মানে পিছন থেকে সাপোর্ট করে এরকম নয়। তো মানে এটার সময় মানে আর কিছু মনে হয়নি যে এটার তো অনেক প্রতিক্রিয়া হতে পারে, মানে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে কাজের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে? কারণ পুরো জিনিসটাই খুব ঘোলাটে ছিল, আমরা তো জানতাম না যে আমরা কাদের এগেনস্টে লড়ছি বা আমরা কি করছি, আমরা হয়তো এখনো জানি না। তো ওটা কিভাবে ডিসিশন নিলে, মানে যে হ্যাঁ আমি রাস্তায় হাঁটবো, এতটাই কি ইজি একটা সেলিব্রিটির পক্ষেও যতটা একটা সাধারণ মানুষের পক্ষে? অ্যাকচুয়ালি ততটাই ইজি। আচ্ছা, এটা কারণ আমরা যাই করি না কেন, যেমনই করি না কেন, আমাদের প্রথম হচ্ছে আমরা যেখানে উঠে যে সমাজটাতে আছি, আজকে যদি আমার বাড়িতে কিছু হয়, আমি তো সেই হাসপাতালেই যাব, আমি তো সেই ডাক্তারগুলোর কাছেই যাব। বা যারা আজকে যদি আমার বাড়িতে যদি এরকম একটা কোনো ঘটনা ঘটে যে রাত্রিবেলার কাজ করতে করতে সে বাড়ি ফিরলো না, কোনো বিপদ হয়েছে, তো তাকে তো সেটা তো আজকে শুধু তোমার আমার বলে নয়, আজকে যদি আমি তোমার পাশের বাড়িতে থাকি, আমার যদি ঘটনাটা ঘটে, তুমি ডিস্টার্ব হবে না? তুমি ডিস্টার্ব না হতে চাইলেও তোমার মাথায় এটা থাকবে। এবার আরেকটাই এবার পয়েন্ট আছে হচ্ছে যে তুমি এটাকে নিয়ে কথা বলতে চাও কি। এরকম এই মোমেন্টে দাঁড়িয়ে সমাজে এত টপিক হয়, এত কিছু হয়, একটা তো আমার মনে হয় না আলোকপাত করি। কারণ আমি জানি এটা ধোপের একটা আলোচনা, ধোপের একটা আইডিয়া চলছে, এটা নিয়ে কিছুদিন কথা হবে, হয়ে মুছে যাবে। যেটা আমাদের এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের পার ডে নিউজ হয়ে গেছে। আজকে যে খবরটা আছে কালকে সেই খবরটা কোনো মানেই নেই, সেটা যাই হয়ে যাক না, যেমনই হয়ে যাক না। আর ওই সময় দাঁড়িয়ে কার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, এটা তো এই যে আমি এখন বলতে পারি সত্যির সাথে দাঁড়িয়ে আছি, এর সাথে সত্যি মিথ্যে বুঝি না, জানো তো। এখন সত্যি কথা বলতে আমি খালি বুঝি যে এই মোমেন্টে যে জিনিসটা ডিরেক্টলি আমাকে এফেক্ট করবে। আজকে যখন আমি ওখানে প্রথম দিন, আমি তো প্রথম দিন থেকে ছিলাম না, আমি কলকাতায়, আমি বম্বেতে ছিলাম, আমি অনেকটা সময় বম্বেতে ছিলাম, তাও শেষের দিকটাতে আমি এসেছি। কারণ কলকাতায় এসেছি আমি যখন, আমার কিছু বন্ধু বান্ধবরা ওখানে অলরেডি ছিল, আমি যখন গেছি ফার্স্ট, আমি প্রথম এরকম একটা মিছিল বা এরকম অনশন মঞ্চে বা এরকম একটা ক্রাউড দেখলাম, যাদেরকে আমি চিনি, যাদেরকে আমি রাস্তায় বেরোলে, যাদেরকে বাসে ট্রামে দেখা যায়, যাদের যে বাবা মারা স্কুলে বাচ্চাদেরকে দিতে যায়, যে বাবা মাদেরকে বোঝা যায় তাদের, এদেরকে কেউ টাকা দিয়ে খেতে দেবো বলে রুটি দিয়ে বিরিয়ানি দিয়ে আনেনি, এটা ট্রাকে করে কেউ আসেনি। ওখানে যারা এসেছে তারা নিজের গাড়ি ভাড়ায় নিজেরা এসেছে। সেই ক্রাউডটা কিন্তু আমি কোনোদিন কোথাও কোনো
আন্দোলন, কোনো মিছিল, কোনো পলিটিক্যাল স্পেস, কোনো নন পলিটিক্যাল স্পেস, এই ভিড়টা আমি কোনোদিন দেখিনি। মানে একদম সর্বসাধারণের যে ভিড়। আমাদের Correct. আমার পাশে যে বসে আছে, আমি ইনফ্যাক্ট অন্য সময় তো আমাদেরকে নিয়ে হয়তো কথা হচ্ছে, খবর হচ্ছে, বলা হচ্ছে, আমার পাশেই ওই ওই বেঞ্চে আরো 3-4 জন ছিল যারা 3 থেকে 4 দিন যা শুয়ে আছে, মুখে একটা খাবার দেয়নি, কেউ হয়তো জানেই না। 2-3 জন ছিল যারা ওখানে বসেই পড়াশোনা করছে, তারপর ওখান থেকে কলেজে চলে যাবে। একজনকে দেখছি তার বাচ্চা ছেলেকে ওখানে সন্ধ্যের হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছে, সে সেটা বাড়িতে করতে পারতো, সে সেটা ওখানে বসে করাচ্ছে। এইটার জন্য আমি ছিলাম ওখানে, কারণ এইটাই নেই, এইটা কোথাও নেই। কারণ এই মানুষগুলোই সব থেকে সাফার করে, আর এদেরকে যখন সাফার করে, যখন আমার যুদ্ধ যখন হবে, আমার আন্দোলন যখন হবে, আমি নামতে গিয়ে দেখবো ট্রাকে করে দুটো ট্রাক লোক এলো, তারা গিয়ে ভিড় বাড়িয়ে চেঁচামেচি করছে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটাই হচ্ছে এই সিগারেটের বিজ্ঞাপন, কিন্তু এইটাই বলে বলে বিক্রি করে। সিগারেটের মেন বিজ্ঞাপন হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আচ্ছা, তো এই বিষয়গুলো যেগুলো সামাজিক বিষয়গুলো, আরজি করের মতন কোনো কিছু, যখন তুমি এতে প্রত্যক্ষভাবে গিয়ে উপস্থিত হচ্ছ, তখন মানে বাড়ির লোকের প্রতিক্রিয়াটা কি থাকে? তারা একটু ভীত থাকে, একটু চিন্তিত থাকে? ভীত ছিল, আমি ফেসও করেছি বিভিন্ন বিভিন্ন ইনসিডেন্ট। আমার ওখান থেকে একদিন আমার বুলেট আছে, তো আমার বুলেট জানতো সবাই, তো পার্ক করা ছিল, বুলেটটা 4-5 ঘন্টা আমি খুঁজে পাইনি, ছিল না, খুঁজে টুজে দেখা গেল অন্য বিল্ডিং এর পিছনে রয়েছে। তো কেউ একজন নিয়ে গেছে, কেউ কিছু না কিছু, আর বুলেট একজন কেউ তুলতে পারবে না, না, মিনিমাম 2-3 জনকে লাগে একটা বুলেট তুলে নিয়ে, আর লক অবস্থা 8-10 জন সে লাগে, সে নিয়ে চলে গেছে। বিভিন্ন রকমের ফোনও এসেছে, কিন্তু তো এসে কি করবো আর কি বলবো, আমার বাড়িতেও লোকেরা এটা নিয়ে বলেছে, কারণ সবার তো ওটাই মনে হয় ভাই আমাদের যেন ঠিক থাকে। তো আমার তখন ওটাই কথা আমি বলেছিলাম যে আজকে যদি আমাদের বাড়িতে হয় তখন কি করব, তখন তো আর তো কেউ বলার থাকবে না, তখন তো কাউকে এক্সপেক্টও করবো যে একটু আমার হয়ে বলবে গো, একটু এসো। আর কারোর হয়ে বলা নয়, ওটা নিজের জন্য গেছিলাম, সত্যি কথা বলতে। কারোর মানে আমি মানে নিজের ভয়ে গেছিলাম, যে জায়গাতে আমরা চলে এসেছি, যে জায়গায় পড়ে গেছি, নিজের ভয়ে এসেছিলাম। কারণ তুমি নিশ্চয়ই জানবে, প্রাইভেট সেক্টরে তুমি চিকিৎসা করাতে যাও, যে খরচাটা করতে হয়, সেখানে মেডিকেল কলেজে বা কোনো সরকারি হাসপাতালে তার 1/4, তাতেও কাঠঘর পোড়াতে হয়, প্রচুর রিসোর্সেস দরকার লাগে, এটা আমরা সবাই জানি, এটা তো একটা নিয়ম হয়ে গেছে। যে সরকারি হাসপাতালে গেলে সোর্স চাই, তাহলে হবে, না হলে বেড পাবো না, 5 জনকে ফোন করা হবে। তার মানে সরকারি হাসপাতালেও সাধারণ মানুষরা কিন্তু কেস খেয়ে আছে, তারা করিডোর, যারা একটু ফোন করতে পারছে তারা একটা বেড পাচ্ছে। এবার যারা ওটাও স্ট্রাগলারদের মধ্যেও দুটো সেকশন হয়ে গেছে বেসিক্যালি, একজন চেপেই আছে আর একজনের একটু যোগাযোগ, যারা ফোন করতে পারে, যারা কথা বলতে পারে, একটু চেনে হয়তো কাউকে, তারা হয়তো ফোন করলো। কিন্তু এটা তো সত্যি, তো ওপেন সিক্রেটের মতো বিষয় এটা। তুমি থানায় একটা পুলিশে কেস খাও, তুমি যদি কাউকে ফোন করে নিতে পারো তুমি বেরিয়ে গেলে, যদি না করতে পারো তাহলে তুমি ফাইন দিলে। এটা তো ওপেন সিক্রেটের মতো আমাদের এখানে চলছে সব। তো সেই সব মিলিয়ে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে একটা বিতর্ক খুব ছিল, যাতে যেহেতু প্রান্তিকদার জীবনে গসিপ নেই, তো আমরা এখানে কোনো গসিপ দেবো না, আমরা নামও অ্যাভয়েড করব। একজন প্রযোজক বলেছিলেন যে কলকাতায় নাম অ্যাভয়েড করার কিছু দরকার নেই, অরিন্দম শীল, হ্যাঁ, যে যারা গেছেন তারা অ্যাকচুয়ালি সুযোগ সুবিধা পেয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, এরকম কথাবার্তা অনেক কিছু বলেছিলেন। এবার যে মানুষগুলো গেছে স্বতঃস্ফূর্ত ভাবে, কোথাও না কোথাও একটা ট্রমা নিয়েই তারা গেছে যে এটা কেন হচ্ছে, এটা আমার রাজ্যে হওয়া উচিত নয়। সেইখানে সেই ফ্যাটার্নিটির একজন মানুষ যখন প্রশ্ন তুলছেন, মানে কোথাও না কোথাও কি বিষয়টা বেদনাদায়ক? না, একটু আজকে মানুষটা ইম্পর্টেন্ট হতে হবে। একটা ফেক লুক করে মানুষ যে যা তা একটু কেউ যদি পাস করে, যদি কেউ কিছু বলে, আমি যদি তার পেছনে কাকে কান নিয়ে গেল বলে দৌড়ে, তো কাককে তো বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, তার তো মনে হয়েছে তার, কারণ সে একবার এসেছিল,
ওতে ভাগিয়ে দেওয়া হয়েছিল হুম, দেখি অরিন্দম শীলকে প্রথমে এসেছিল বোধহয় এরকম হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, আমি হয়েছিল, জানি হ্যাঁ। প্রথমে এসেছিল তারপর ভাগিয়ে দেওয়া হয়েছিল তো তখন তো নিশ্চয়ই আমার মনে হয় তাহলে উনি মোবাইলটা পাননি হতে পারে আমি ইনফ্যাক্ট আমি তো আমার ওরকম ভাবে আমি নিউজ আমার সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কটা আমার একটু ডিস্টেন্সে আর আমার মনে হয় ফোন আমাদের সবার কাছে আছে চালানোর মতো, হ্যাঁ, আর একটা হ্যাঁ, লাগবে না। আমাকে একজন রিপোর্টার আমাকে একদিন মানে আমার সেদিনকার রাত্রি বেলাতে আমাকে এসএমএস করলো করে বলে এরম এরম হয়েছে তোমার কি বক্তব্য প্রথমত বুঝলামই না বক্তব্যটা কিসে দেবো যে তারপর দিন অরিন্দম শীল এইটা বলেছেন এই বলে তুমি কি এটা সম্পর্কে তুমি কি বলতে চাও আমার তো হাসি পেলো প্রথমে শুনে যে এতদিন পর হঠাৎ করে ওনার কি মানে কি জিনিসটা ওনার অভাব হলো হঠাৎ করে যে আর এখন এই জিনিসটা খুব সুবিধে মানে কেউ খবরে নেই একটা ওরা খবর বললাম আর এখন রিপোর্টার নিউজ যার হাতে ফোন আর একটা মাইক আছে দেয়ার রিপোর্টার আমি কাউকে আমি সত্যি কথা বলতে ছোট বড় বলবো না সত্যি তো মানে আমি এখন বুঝতে আগে যেমন আমরা কয়েকটা চ্যানেল জানতাম যারা মাইক ধরছে বা তাদেরকে ইন্টারভিউ দেওয়া তাদের সাথে কথা বলা তাদের একটা ব্লগ বেরোয় তাদের পেপারে আছে তারা চ্যানেলে আছে তো আমরা এখন সত্যি কথা বলতে হতে পারে আমি জানি না কিন্তু আমি তো বুঝতে পারি না যাকে ইন্টারভিউ দিচ্ছি বা এ কোথায় দেখাচ্ছে বা কে দেখাচ্ছে তো যে মানে কোনো একজন মেইনস্ট্রিম মিডিয়ার পাশাপাশি আরেকটা প্যারালাল যেন মিডিয়া তৈরি হয়ে গেছে, এটা সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়াটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া আমাদের সময়ও ছিল হুম, সেই সোশ্যাল হুম। মিডিয়াটা কোথায় ছিল বলতো সেটা হচ্ছে চায়ের দোকানে ছিল Correct. আড্ডা মারতে ছিল আমরা আড্ডা মারতাম সামনাসামনি এখন ফোনে Internet. এখন ফোনে হয়ে গেছে Right. এখন আমার আড্ডাটা সবাই দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে আগে তোমার সাথে আমি ঝগড়া করে দিলাম হুম, হুম, প্রচন্ড ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট খেলার মধ্যে তুমি যেটা সাপোর্ট করলে আমি সাপোর্ট করলাম হয়ে গেল হুম। আমি যদি আমি ফেসবুকে লিখে দিই হ্যাঁ এই জিনিসটা শোয়েব আখতার অন্যায় করেছে তাতে রাইট ফাইট করে হ্যান ত্যান করে কারণ লোকেরা তো ওইটাই মানে সবাই যদি কোনো বিষয়ের উপর বক্তব্য রাখতে চায় তো সেটা তো বিচ্ছিরি হবে হুম। কোনোদিন তো কথার কোনো থাকবে না কোনো মানেই থাকবে না সবসময় খালি কথা চারটে কথা হবে খালি তো অফকোর্স আমার এই অরিন্দম শীলের ঘটনা আমি যখন শুনেওছি জেনেওছি ওই একটা নিউজের এটাও দেখেছি যেখানে বলেছেন কাকে নিউজ বলছে সেটা আমি জানি না কোন নিউজ ছিল জানো তুমি আমিও কোন জানি আইডিয়া না, আছে না, না। সেটা আমি জানতে চাই বরং ওই নিউজটা মানে উনি যাকে বলেছেন ওই বলাটা নিয়ে বেশি নিউজ হয়ে গেছে রাদার দ্যান দ্য অরিজিনাল নিউজ। মানে কি হয় এই যে আমি এতগুলো কথা বলে হুম। যাচ্ছি, এই এতগুলো কথার মধ্যে তুমি ধরো আমার যখন ভিডিওটা দেখাবে 20 সেকেন্ড কেটে একটা reel প্রথম বানিয়ে একটা এটা দিলে অরিন্দম শীল এরকম যেটা আমি প্রথমে বলেছি ওইটা তুমি ভিডিও প্রথমে রেখে দিলে তো লোকেরা তো সবাই তো সব পুরো ভিডিও দেখবে না কেউ দেখি না আমরা ঠিক আছে প্রথম তো এটা যদি দেখে নিল 10 জনের মধ্যে 8 জন ভেবে নিল প্রান্তিকেরা বলেছে 2 জন যারা পড়েছে তাদের কিছু যায় আসে না এই 8 জনের মধ্যে 5 জন আরো লিখে দিল এই চললো এটা শেষ নেই এটা একটা অদ্ভুত গোলক ধাঁধা এটা অ্যাকচুয়ালি শেষ নেই আচ্ছা প্রান্তিক দা, একটা বিষয় যেমন আমরা আগে আমাদের বাংলা চলচ্চিত্র জগতে দেখেছি যে চলচ্চিত্র জগৎ সমাজকে নিয়ে খুব ভোকাল ছিল একটা সময়, সেটা মানে সামাজিক বিভিন্ন বিষয় বলো বা পলিটিক্যাল বিভিন্ন বিষয়ে বলো, মানে প্রশ্ন তোলা কথা বলা এগুলো একটা অঙ্গ ছিল সিনেমার। কিছু পরিচালক ছিলেন কিছু নির্মাতা ছিলেন যারা এগুলোকে করতেন। সময়ের সাথে সাথে ওই জিনিসটা আমরা এখন প্রায় দেখতে পাই না, মানে খুব কমে গেছে। কখনো হয়তো একটা প্রধান হলো আমরা দেখলাম আমরা আনন্দিত হলাম যে হ্যাঁ কিছু তো আমরা যেটা দেখছি সমাজে আমরা সেটা হলে দেখতে পাচ্ছি, বাট এর বাইরে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী প্রযোজকরাও বলছেন যে এখন সামাজিক বিষয় নিয়ে বা বাংলায় যে বিষয় হচ্ছে সেইগুলো নিয়ে বা দেশে যা হচ্ছে সেইগুলো নিয়ে যদি আমরা সিনেমা করি তাহলে আমরা হয়তো হল পর্যন্ত যেতেই পারবো না বা আমরা সেটা রিলিজ করতেই পারবো না। এই ডিবেটটাকে আমরা সাইডে রাখি, বাট কোথাও কি মনে হচ্ছে ওই ওই যে অ্যাসপেক্ট ওটা আমরা ল্যাক করছি কোথাও, যে কারণে হয়তো কানেকশনটাও একটু একটু হলেও হালকা হয়ে যাচ্ছে? দেখো আমি তো এইভাবে বলতে পারবো না যে যে ওইটাই শুধু কারণ কিনা কিন্তু প্রশ্ন তোলার জন্যই কিন্তু আমাদের এই আর্ট ফর্মটা এসেছিল কারেক্ট, যুগ যুগ আগে থেকে কবিতা লেখা থেকে শুরু করে এন্টারটেনমেন্ট বা থিয়েটার বা এরম ধরনের যে কোনো কিছু বা অভিনয় কে এসেছিল কিন্তু সামাজিক পয়েন্টটাকে তুলে ধরবার জন্য। ইভেন স্বাধীনতা সংগ্রামের আগেও আমরা এই ফর্মগুলোকে বিভিন্ন ভাবে ইউজ করেছি। একদম একদম আজকে যদি আমি
আজকে দাঁড়িয়ে যদি আমরা সাদাত হাসান মান্টোকে পড়ি, রাইট। উনি একটা কবিতা লিখে 3 বছর জেলে চলে গেছে। জেলে বসে আবার 2টো কবিতা লিখে আরো পানিশমেন্ট বেড়ে যেত, উনি লিখে যেতেন। উনি কিন্তু মানে সমাজের বিরুদ্ধে লিখতেন, সমাজের আসল কথাটা লিখতেন। তো তখন উনি জেলে যেতেন। এখনো তো জেলে যাওয়ার ক্ষমতার সাহসটা হয়তো কমে গেছে, আর কিছুই না। সাহসটা, আমরা তো একটু ভীতু হয়ে গেছি। পারি এখনো, কারণ আমাদের এই কথাগুলো তো নিজেরা বলি, তো নিজেরা আলোচনা করার সময় করে নি, কিন্তু দেখাতে গেলে আমাদের ওই ভয়টা, কারণ তখন অবভিয়াসলি তখন মানে আমি যেটুকু দেখেছি, কেউ কোনো প্রতিবাদ করলে বা রিসেন্টলি আমি আমল পালেকারের একটা ছোট ভিডিও দেখছিলাম, যেখানে উনি ইন্দিরা গান্ধীর সময়তে দাঁড়িয়ে, উনি বোধহয় ওনাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সময় ওনার ডিরেক্টেড একটা ছবি, ওটা কোনো একটা ফেস্টিভ্যালে যাওয়ার জন্য প্ল্যান করে দেওয়া। তাতে বাকিরা একজোট হয়ে ইন্দিরা গান্ধীকে চিঠি পাঠায়, ইন্দিরা গান্ধী ব্যানটা তুলে দেয়। এই যে রেসপেক্টটা ছিল, এখন তো নেই। এখন ওই বাকি মানুষগুলো হয়তো নেই যারা ওনার জন্য চিঠিটা লিখবে। অ্যাবসলিউটলি সাহসটা তো নেই। এখন যদি আমি এরকম একটা প্রতিবাদী কিছু একটা এরকম করছি, সেটাকে যদি বলি, শোনা আমি এই জিনিসটা করলাম, যার বিরুদ্ধে, আমি তোমার বিরুদ্ধে করলাম, তোমার বিরুদ্ধে করা মানে এই নয় আমি তোমার শত্রু। আমরা দুজনই সমাজের জন্য আছি। তুমি আমায় বলবে এটা বেটার করো, আমি তোমায় বলবো এটা বেটার করো। এটাই তো পলিটিক্যাল লিডার্স এর স্ট্রাকচার। আমি যদি অতদূর ভাবে ছোট করে যদি বলি বিষয়টা, যে তুমি নর্দমায় এটা করো নি, এই নর্দমায় খোলা দরকার, এই নর্দমাটা খুলে দাও। আমি তোমার চিঠি পাঠালে তুমি তার উত্তর দেবে। এখন তুমি বাড়িতে লোক পাঠিয়ে আমাকে তুলিয়ে নেবে। ডিফারেন্স হচ্ছে এটাই। বাড়িতে যারা মা বোনেরা আছে, তাদের সেফটি ইস্যু হবে। তাদেরকে আরো 5 জন ঘিরে ধরে ওই সোশ্যাল মিডিয়ার দেয়ালে এমন কিছু লেখা হবে, এমন কিছু বলা হবে, সেটা তখন মানসিকভাবে তারা কিছু থাকবে না। তো আমার মনে হয় যে উইথ টাইম আমরা ভীতু হয়ে গেছি, এটা বলতে পারি। কতটা চেঞ্জ হয়েছে জানি না, ভীতু তো ডেফিনেটলি হয়েছে। তো প্রান্তিক, তাই যে সোশ্যাল মিডিয়া থেকে একটা ডিস্টেন্স তোমার আছেই, তুমি যেটা বললে, সামাজিক ভাবেও তুমি হয়তো বিভিন্ন বিষয়ে অনেক মানুষের থেকে পোলার অ্যাপার্ট হতে পারো যখন চিন্তা ভাবনা করছো বা যখন কথা বলছো। তো এইগুলোরই কি রিফ্লেকশন যে তোমার বিয়েটাও গান্ধর্ব মতে করবে? না না না, মানে এটা তো খুব মানে হ্যাঁ, খুব ন্যাচারাল নয় এখন যেটা আমরা দেখি, মানে গান্ধর্ব মতে একটা বিয়ে হচ্ছে। তো মানে এটা কি? এবার বিষয়টা হচ্ছে যে আমি যাকে বিয়ে করেছি, সে আমার 12 বছরের বন্ধু। রাইট। আমরা বিয়ে করেছি 7 দিনের ডিসিশন। এই কথা বলতে বলতে মনে হয়েছে বিয়ে করবি, তাহলে করে নি। কি করবো? আচ্ছা, তাহলে করলে তো অনেক টাকা খরচা, অনেক বাজে। আচ্ছা, তাহলে এখন কি করবো? যা আমাদের কিছু লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, তাহলে তাহলে পাহাড়ে যাই। পাহাড়ে যেহেতু আমার খুব জানাশোনা, যাতায়াত করি, তাহলে চল পাহাড়ে যাই। পাহাড়ে গেলে কি করবো? অত নিয়ম কানুন কি হবে? আমরা তো বলছি গান্ধর্ব মত কিন্তু অনেক বিস্তারিত বিষয়টা। আচ্ছা। তো ইনফ্যাক্ট ওই মানে ওখানে দাঁড়িয়ে যে আমার কিছু নেপালি বন্ধু ছিল, তারা বাড়ি থেকে নেপালি মঙ্গলসূত্র নিয়ে এলো। একজন ওখানে অন্য একটা ধর্মের ছিল, তারা বুদ্ধিস্ট ধর্ম থেকে একটা কিছু চান্টিং হয়, তারা সেটা করলো। আমরা শিব মন্দিরে গিয়ে বলা হলো, শিব মন্দিরে পুরোহিত মশাই প্রথম কারোর বিয়ে দিলেন, ওনাকেও জানতে হলো। উনি আবার কাকে ফোন টোন করে জানলেন যে কি হবে। আচ্ছা, আমরা নিয়মটাতে আটকে গেছি সবসময়। নিয়মটা কি? আমাদেরকে নিয়মটা এরম হতে হবে, এতজনকে খাওয়াতে হবে, এতজনকে জানাতে হবে, বলতে হবে। তো নিয়মের বাইরে গেলে লোকেদের মনে হয় যেন ইট ইজ ভেরি অফ, বা ইট ইজ নট সামাজিক, বা ইট ইজ নট সোশ্যালি হ্যাপেনিং। আজকে মানে টলিউডের বিয়ে টাইপ হলো না আর কি ব্যাপারটা। এই প্রচুর কিছু করার, হ্যাঁ, আই এগ্রি। কিন্তু আমাদের দুজনেরই ওটা মনে হয়, যে আমাদের মনে হয়েছিল যে যদি কোনোদিন আমরা ওটা করিও, আমরা মনে হয় ওই খরচাটা আমরা অন্য কিছুতে করবো রাদার। ইনফ্যাক্ট আমরা দুজনেই খুবই, আমি আজকে ফার্স্ট টাইম বলছি কথাটা, এরকম রেকর্ডে বলছি, যে আমরা কিন্তু দুজনেই খুবই সামাজিক স্তরে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবে আমরা দুজন পাশে থাকি।
সেটা কাকে পক্ষে কেউ জানে না। তার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন পড়েনি এখনো পর্যন্ত। তো সেইটা যেটুকু আমরা করি সেটা মনে হয় আমাদের কাছে ওইটাই যেটুকু পারবো সেটুকু করা, সেটা লোক জানিয়ে বলে যেটা আমরা জানি বা এটা আমরা করছি। তো প্রবাবলি আমাদের এই পুরো বিয়ের স্ট্রাকচারটা এটা করে আমাদের বরঞ্চ টাকা টাকা সেট করে আমরা, যদি ওখানে কম খরচা হয়নি কিন্তু সেট করে একদম সম্পূর্ণ আমরা একটা অন্য দিকে আমরা সেই এনার্জিটা দেওয়া বা এ করাটা আমরা করেছি দুজনে মিলে। আর বাড়ির লোকের অভিমত কি ছিল এই বিয়েটা নিয়ে? মানে একদম ফুল একদম টিপিক্যাল যেটা বাঙালি বাড়িতে হতে পারে বা যে কোনো বাড়িতে হতে পারে, একদম আমরা সিরিয়ালে যেরকম হয়, সিনেমা যেরকম দেখি, ফুল মেলোড্রামা হয়েছে, সব রকম মেলোড্রামা হয়েছে। কি করে পারলি এটা করতে, কেন হলো, এটা তো হওয়া উচিত হয়নি, কি করে লোক বলবো। আর আমাদের তো প্রবলেম, আমাদের বাড়ির লোকেদের প্রবলেম কিন্তু আমাদের নিয়ে নয়, না, লোকে কি আশেপাশটা নিয়ে। রাইট, তুমি যা হচ্ছে তুই যা করেছিস একে কি মানে বলবো, অমুক আঙ্কেলকে তো বলার ছিল। সমস্যাটা তো ওখানে, কে পিসিকে কি বলতে হবে, মাসিকে কি জানাতে হবে, ওরা যে আমায় ফোন করছে ওর বিয়েতে যে খেয়ে এসছি তাহলে তো খাওয়াবো না, খাইয়ে দাও বাড়িতে ডেকে, যারা যারা খায়নি তারা আমার জন্য ওয়েট করে থাকে তো খেয়ে নিক তারা। তো আমি না ছোটবেলা থেকে আমি এই স্ট্রাকচারে কোনোদিনই লোকের মতামতে আমি নিজেকে, আমি জানি না কালকে কি হবে, যে আমি নিজেকে অন্য জনের কারোর ক্ষতি করব না, কারোর বিপদে মানে কারোর বিপদ বাড়াবো না, কাউকে যদি প্রবলেম না করে আমি আমারটা শুধু শুধু করি, আমার তো হয়তো কোনো এ নেই। হ্যাঁ, এরাম হয় না ওরাম হয় না, একে উত্তর দিতে আমার বাড়িতেও সেমই। আজকে মা এটা তাহলে বলবো কি করে, ওটা তাহলে বলবো কি করে, এই যে বিয়েটা করে এলি আমায় ফোন করে বলছে তুই যে করেছিস, তাও সেটা খবরের কাগজ থেকে জেনেছে, মানে বুঝতে পারছো সব রকম খারাপ জিনিসগুলো হয়েছে। যেমন পেপারে নিউজ বেরিয়েছে, বলছে দেখ আত্মীয় স্বজনরা বলছে পেপারে পড়ে জানতে হলো। এবার তারা হয়তো স্বাভাবিক রাগ অভিমান, তাদের মনে হয় যে তাদের দিক থেকে যে একটা বিয়ে হবে, অনুষ্ঠান হবে, যেটা লোকেরা ওটাই পছন্দ করে আর কি, সব একসাথে হওয়া, ওই ওই জিনিসটাকে। তো তার জন্য কারোর একটা বলিদান দিয়ে কারোর গলায় পা তুলে দিয়ে করা উচিত না। কারণ আমি আমি দেখেছি প্রচুর আমার কাছের লোকজন, প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর তাদেরকে আমি দেখেছি রীতিমতো টাকা ধার করে বিয়ে করতে। ঠিক আছে, আমি তাদের, কারণ তো আমাদের জীবনটা তো ধারেই চলে যাচ্ছে। তুমি উঠছো বসছো ইএমআই দিচ্ছ, যতটা হয় ততটাই যত তার বেশি বোধহয় ইএমআই। কারণ তুমি যারা গাড়ি নাও তোমার ইএমআই, বাড়ি নাও তোমার ইএমআই, তুমি ভালো আইফোন নাও ইএমআই। যারা আমি খুব বেসিক থেকে বলছি, যারা যারা একবারে কিনে নিচ্ছে খুবই ভালো কথা। এই আবার তুমি বিয়ের জন্য আবার টাকা ধার করো। এবার ম্যারেজ লোন যার থেকে ধরো আমি তোমার থেকে টাকা নিয়েছি, এবার তুমি আমার বিয়েতে এসে ফিশ ফ্রাই খাচ্ছ, এবার আমি তোমার দিকে তাকে আমি কি বলবো, তোমার টাকাতে তুমি ফিশ ফ্রাইটা খাচ্ছ, যে ভালো খেয়েছো এটাও বলতে পারবো না, ভালো খেয়ে যাবে। তো হ্যাঁ, আমি আমি ওই স্ট্রাকচারটাতে আমি কখনো পড়ার নিজেকে চেষ্টা করি, যার জন্য আমি কখনোই ওরকম মনে হয় না যে বড় গাড়ি বড় বাড়ি, দারুণ জামা কাপড় ফ্যান্সি। আমি কোনদিন জামা কাপড় ফ্যান্সি করিনি। আমি যে জগতে থাকি সবাই বলে যে জামা কাপড়ে, আমি মোস্ট অফ দ্য টাইম লুঙ্গি পরে কাটিয়ে দিই। আমার একটা এ আছে, মোস্ট অফ দ্য টাইম এইরকম কেন, এরকম জামা কাপড় নয় কেন, আমার কমফর্ট জোনটা হচ্ছে প্রয়োজন। আর আমি তো অভিনয় করার সময় তো ওরা তো জামা কাপড় দেয় আমার, তখন তো অলরেডি সুটেড বুটেড হই বা যাই হই না কেন, বাইরেও কি আমায় অভিনয় করে যেতে হবে কনস্ট্যান্টলি? সেটা আমার কাজ, সেটা আমার কর্ম। তুমি আমায় বললে আমি পাঠটা করবো, কিন্তু তোমাকে পরে যখন আগে পরে বসে আছি তোমার সাথে আমি, সেখানে আমি তো অভিনয় করবো না, সেটা আমি প্রান্তিক, আমি নর্মাল, আমি আড্ডা মারবো, গল্প করবো, ঘুরে বেড়াবো, এই করবো তাই করবো। তো হ্যাঁ, মানে আমার জীবনধারাতে এখনো পর্যন্ত সেইভাবে পড়েনি কখনো যে খুব নিজের জন্য, নিজেকে দেখানোর জন্য যে আমার কাছে এইটা আছে বা ওটা আছে। কিন্তু আর এটাও বুঝতে পারি না দেখাবোটা কাকে, মানে আমি একটা মুখ চোখের সামনে ভেসে ওঠে না, যে হয় না যে আমি একে দেখাবো বা একে বলবো। হ্যাঁ, মানে এখন যেমন আমরা, মানে আমার মনে হয় আমরা অধিকাংশ মানুষই আমরা দৌড়ে যাচ্ছি, কিসের পেছনেও হয়তো জানি না, বা যদি জানিও পেয়ে গেলে তারপর কি করব জানি না। না, অ্যাবসলিউটলি। তো মানে তুমি যেমন এই বিষয়গুলো নিয়ে এতটাও চিন্তা ভাবনা করো না,
তো এইটাই কি মানে তোমার রাস্তা বলে তুমি ধরে নিয়েছো, মানে তুমি এরকম গো উইথ দ্য ফ্লো এই বিষয়টাকে রাখবে, নাকি আলাদা করে কিছু ভাবনা চিন্তা করছো, মানে আগামী কি করব, কি অন্য প্রজেক্ট হতে পারে, বা কি হতে পারে, এক্সপোজার কিভাবে আসতে পারে? আমি নিজের মতো কাজ করা শুরু করেছি লকডাউনের পর থেকে। নিজের মতো ছোটখাটো প্রোডাকশন শুরু করেছি, তাতে একটু কাজ করছি, একটু ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি, যাতে আমি বুঝতে পারি কি হয়, যাতে পরবর্তীকালে যে সময়টাতে দাঁড়িয়ে আমি অভিনয় জগৎটাতে এসেছি, তখন পড়াশোনা করবার সময় তো তোমার মাপকাঠি থাকে না যে এইটুকু পড়বো, এইটুকু আমার আসবে। তখন এত কিছু জেনেছিলাম, পড়েছিলাম, দেখেছিলাম, বিভিন্ন বড় বড় নাম, ইংরেজি নাম, আমি এগুলো মেনশন করে নিজেকে বড় প্রুফ করতে চাই না, যে এরা কিরম ভাবে কাজ করেছে, এই কাজ করেছে। পরে অনেক পরে দেখেছি তাদের কাজের মধ্যে যারা যারা ভালো ভালো যে কটা অভিনেতাদেরকে আমি পছন্দ করেছি, তারা নিজেরা প্রোডাকশন করে, নিজেরা স্ক্রিপ্ট করে, নিজেরা ডিরেকশন দিয়ে ওই পার্টটা করেছে। প্রত্যেকটা অভিনেতারই খিদে আছে, খিদে আমারও আছে। আমি এখনো মনে করি আজ পর্যন্ত আমি সেই কাজটা এখনো করিনি যেটাতে আমারও ভালো লাগবে। আমি কাজ করছি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি কাজ করছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এইটা করতে পারলে হয় না, সবারই এটা মনে হয়। ইভেন আই এম নট ইভেন ওয়েটিং যে আমাকে কেউ এসে দেবে, আমি সেটাও এক্সপেক্ট করি। যদি হলো তো ভালো কথা, কারণ আমরা এটা কোনোদিনই জাজ করতে পারবো না। আমার পথটা হচ্ছে অভিনেতার পথ। আমি আর্ট ফর্মটা চুজ করেছি, এই আর্ট ফর্মটার সাথেই আমার যাবতীয় সম্পর্ক। এইটাতে কিভাবে কি করতে পারা যায় আমি সেইটুকুই করি। পরবর্তীকালে এরম কাজ করব, অনেকেই বলে আচ্ছা সিনেমা করি করে সিরিয়াল করিস, সিরিয়াল করি করে ওয়েব সিরিজ করিস, বাট আমি বুঝতে পারি না হোয়াট ইজ দ্য ডিফারেন্স। প্ল্যাটফর্মস সবটাই এডিট টেবিলে বসছে আগে, এডিট টেবিল থেকে কাটার উপর ডিপেন্ড করছে ওটা কোথায় যাবে। রাইট, কাটার আগে পর্যন্ত আমার দায়িত্বই নয়। কিন্তু টেলিভিশনে যখন লোকে বলে টেলিভিশনের অভিনয় ইজ ডিফারেন্ট, না গো, টেলিভিশনে এমনি যখন তুমি ফ্রেমে দাঁড়াবে, মানে তুমি তো একজন ডিরেক্টর, তুমি আরো এটা বুঝতে পারবে। তুমি যখন নিজে মনিটরের সামনে ফ্রেমে দাঁড়া, ক্যামেরার সামনে, যখন ফুল আলো হবে, তোমার পেছনেও হাইলাইট রয়েছে, মুখেও চড়া আলো হয়ে আছে, তুমি একটা প্রপার গডি কস্টিউম পরে আছো, তো বডি ল্যাঙ্গুয়েজ এমনি পাল্টে যাচ্ছে। রাইট, তুমি সবসময় এইভাবে বসবে, তুমি কথাই বলবে ওইভাবে, ওইখানে তো অ্যাম্বিয়েন্সটাই তোমাকে তৈরি করে দিচ্ছে, তুমি কি করবে। রাইট, এবার তুমি যে সিরিজ বা ওয়েব সিরিজ বা যেটা নর্মাল গল্প, তুমি একটা ঘরের ভেতরে বা একটা চাতালে বসে, সেখানে একটা ক্যামেরা আছে, অ্যাম্বিয়েন্স রয়েছে, তুমি তো সেই অ্যাম্বিয়েন্সটার সাথে। রাইট, তোমার কিন্তু ডিফারেন্স নয়, তুমি পাঠ করছো। এটা আমি মনে করি, আমি ঠিক ভুলের বাইরে বলছি কথাটা, এটা আমার মনে হয় যে আমি তো ওখানে ওই কাজটা, ওই চরিত্রটা আমি তখন। তো এটার পর আমার ডিরেক্টর বা আমার এডিটর কি করবে এটাকে নিয়ে, সেটা আমার লুক আউট না। অফকোর্স আই এম ডুইং আ ফিল্ম, এটা কিভাবে ভালোভাবে সিন করা যায়, ভালোভাবে করা যায়, আমার তো মনে হয় আমি টেলিভিশনেও যখন যাই আমার তো অতটাই এন্থু লাগে প্রত্যেকটা লাইন্স পড়া, লাইনগুলোকে 10 বার করে বলা, কিভাবে বলা যেতে পারে। আমার কাছে তো টেলিভিশনটা পুরো মনে হয় যেন আমার ডেলি ওয়ার্কশপের মতো, মানে আমার টেলিভিশন আমাকে যা রোজকার হোমওয়ার্কের মতো। কারণ আমাদের কি হয়, এটা আমার মনে হয় অ্যাজ আ শিল্পীদের খুব মেদ ধরে। তুমি এবার আমি যদি কাজ না থাকে আমি কি করি, আমার তো কোনো অ্যাজ সাচ আর কিছু করে আমি বোঝাতে পারবো না কোনোভাবে। মানে তো আমার জার্নিটা শুধু বিং অ্যান অ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আর অভিনেতাদের একটা দুর্ভাগ্য বলবো, শব্দটা বলতেই পারি, যে একমাত্র মনে হয় আমার অভিনেতাদেরকে তারা একা কিছু করতে পারবে না, তাদের একটা টিম দরকার, তাদের এই 5-6 জনকে দরকার, একটা প্রোডাকশন দরকার। আর শুধু দরকার বলে না, তাদেরকে একটা লাইনে আসতে হবে। রাইট, তাদের এফর্টে ওই ওই ফ্রেমটা তৈরি হয়। তুমি একটা অ্যাক্টর, আমি বলতে পারবো না, ধরো তোমাকে আমি যে সংলাপটা বলবো, তুমি কোন সময় কোন মিউজিকটা দেবে, বা ওই সময় তুমি আমার শর্ট ফ্রেমে রাখবে না আমার ডায়লগ রেখে অন্যের মুখ দেখাবে, ঠিক আমি জানি। তো স্টোরি টেলিংটা তুমি করছো। অভিনেতাদের এটা দুর্ভাগ্য, একটা পেন্টার, একটা সিঙ্গার, একটা মিউজিশিয়ান, দে ক্যান প্রডিউস দেয়ার ওন থিং বাই দেমসেলস,
তারা নিজেরা যেটুকু করছে তারা নিজেরাই করতে পারবে। যারা যারা কোনো বাদ্যযন্ত্র বাজায় সে বাদ্যযন্ত্র বাজাতে পারবে, যে গান গায় সে গান গাইতে পারবে, যে ছবি আঁকে বা আরো বা হস্তশিল্প থেকে শুরু করে যে কোনো কিছু তারা একাই করে ফেলতে পারবে। অভিনেতারা একা কিছু পারে না। হ্যাঁ, অফকোর্স দের ইজ সামথিং কল্ড পারফর্মিং আর্ট বলে একটা বিষয় হয়, এই হয়, কিন্তু সেটা অভিনয়ের একটা অংশ যেটা আমাদের প্র্যাকটিসে চলে। রাইট। পারফর্মিং আর্ট আমি এখানে এসে এবং সেটা অডিয়েন্স একটা লিমিটেশনস হয়ে যায়। রাইট। সেটা আমাকে এখানে করতে গেলে আমাকে ভাবতে হবে ক্যামেরা আমায় দেখতে পাচ্ছে কিনা, লাইট ঠিকঠাক আছে পড়ছে কিনা। এটাও একটা মানে অ্যাজ অ্যান অ্যাক্টর এটাও আমার একটা অঙ্ক হিসেব, একটা কনসিয়াসনেস চলে সব। অ্যাবসলিউটলি একটা অঙ্ক হিসেব চলে। তো সেই জিনিসটা মানে তার জন্য যেহেতু অ্যাক্টর এতটাই বেচারা, তার জন্যই কিন্তু আমি লকডাউনের পর থেকে ইনফ্যাক্ট এই প্রোডাকশন বিষয়টাতে আমি ঢুকেছি, যাতে আমি জানতে পারি যে 1 ঘন্টা জেনারেটর যদি চলে তার কত টাকা তেল খরচা হবে, তাহলে আমি আর 1 ঘন্টা শিফট বাড়াতে পারবো কিনা, এটা আমার কাছে জানাটা প্রয়োজন। তাহলে আমিও পরবর্তীকালে টিম তৈরি করতে পারছি বা করবো, আমার জানতে সুবিধা হবে। সেই এটার সাথে হয়তো কোনো অভিনয়ের সম্পর্ক নেই, কিন্তু এইটা আমি যাতে হতে পারি, ভুলে গিয়ে ফ্রেমে দাঁড়াতে পারি, আমি এই ফ্রেমটা তৈরি করতে সময় লাগে। তো আই এম পুটিং অল মাই এনার্জি হিয়ার নাও। আমার এখন যে টাইম ফেস চলছে বা আমি নিজে যে জগৎটাতে আমি ইয়ে করছি, তো সেখানে আমি দাঁড়িয়ে কোনো জায়গায়, যার জন্য ওই সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি তুলে বা কোথাও হেঁটে হুটে ছবি তোলা করিনি, কি চেষ্টা করেছি 2-1টা করে হচ্ছে। আমি সত্যি চেষ্টা করেছি ফটোশুট, নানান ধরনের জামা কাপড় পরা। এবার আমার কাছে মনে হয় ফটোশুট করবার সময় যে জামাটা পরে আমি ছবি তুলছি, সেই জামাটা পরে কি আমি বাড়ি থেকে বেরোবো? আমার তো মনে হয় না আমি বেরোবো না। মানে আমি একটা ওরম ভাবে হয়তো একটা গামছা কাপড়ের প্যান্ট আর একটা অন্য কাপড়ের জামা আর একটা লাল জুতো, আমি মনে হয় আমি আমি জাস্ট কাউকে কিন্তু ব্যঙ্গ করছি না, আমি এটা পারবো না করতে। যে জিনিসটা আমার কাছে সাবলীল নয়, তো সেটা আমি করতে পারবো না। তার জন্য আমার পুরো এফর্টটাই চলে গেছে এখন এই, তাহলে আছি ঠিক আছে, তাহলে এই কাজটাই যখন আছি, এই কাজটাকে আমি কিভাবে মাঞ্জা দিতে পারি, যাতে পরবর্তীকালে আমি রিসেন্টলি একটা নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, অ্যামাজন প্রাইমে বোমান ইরানির একটা ফিল্ম দেখলাম, বাবা ছেলেকে নিয়ে বাবা যেটা ছেলে। করেছে, রাইট? আমারও নাম আমি তুমি দেখেছি। দেখেছো সিনেমাটা? দেখেছি, আমি দেখেছি। আমি সিনেমাটা এখন দেখছি, দেখতে দেখতে আমার খালি মনে হচ্ছে বোমান ইরানির বয়স হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ফাইনালি লোকটা এরম পাঠ করছে, কি পাঠ করছে, কি পাঠ করছে, করতে 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 সিনেমাটা এখন শেষ হলো, লেখা আছে ডিরেক্টেড বাই বোমান ইরানি। কারেক্ট। আমার তখনই আমার যেটা মনে হলো যে তার মানে এই লোকটাও 2 বছর ধরে, কারণ ছবি তো আজ বলে কাল হয় না, তার পেছনে 2-3 বছরের একটা এফর্ট লাগে ওই জায়গাটা দাঁড় করাতে। লোকটা তো স্ক্রিপ্টটা এমনি এরকম করে পড়ে না, পড়ে নিয়ে পড়বো না, কিন্তু ওটা তৈরি লাইন লিখতে অনেক সময় লাগে। তার মানে লোকটা এই সময় এসে ওই জার্নিটা করে আজকে ওই ক্যারেক্টারটা করেছে। তো এইগুলো তো আমার কাছে ইন্সপিরেশন। তো আমাকে এক্ষুনি কিছু হতে হবে, এক্ষুনি করে ফেলতে হবে, কাহি পৌঁছনা হ্যাঁ নেই, এটাই করছি, এটাই করব, কিভাবে করবো হচ্ছে এটা একটা ধরো। যেমন আমি সত্যি আমি, কারণ অবভিয়াসলি খুব ভালো সময় বোনের এক্সাম্পলটা মনে পড়লো, অ্যাকচুয়ালি শন পেন, আমি যদি মেল গিবসন, যাদেরকে আমি ছোটবেলা দেখেছি বা বুঝেছি, তারা তো সেটাই করেছে। তারা নিজেদেরকে অ্যাজ অ্যান অ্যাক্টর এস্টাবলিশ করে, ইনফ্যাক্ট আমল পালেকর ওয়াজ তো অ্যাবসলিউটলি আ ডিরেক্টর, দেন হি বিকেম অ্যান অ্যাক্টর। মানে উৎপল দত্ত, বাঘা বাঘা লোকজন এরা, তারা তারা যদি এত চাপ নেয়নি জীবনে, তারা খালি বলছে আমি কাজটা করব, সেখানে আই এম টু স্মল টু থিঙ্ক অ্যাবাউট যে আচ্ছা এটা করবো, ওটা করবো, সেটা করবো, এরপরে এই প্ল্যান করবো। সো যে জিনিসটা আমার হাতে নেই সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি স্ট্রেস নিতে চাই না, না নেওয়ার চেষ্টা করি। আসে স্ট্রেস, ডেফিনেটলি আসে। কখনো এই প্রেসার গুলো আসে না যে প্রান্তিক এই মাসে ফলোয়ার অতটা বাড়লো না, দুটো আরে হ্যাঁ, 5টা কত ফটো কাজ চলে গেছে যে আমার ওই কি ফলোয়ার নেই বলে, হ্যাঁ আমার প্রচুর কাজ চলে গেছে। তো কখনো যে- তোমার এটা মনে হয় না যে এটা যদি একটা প্যারামিটার হয় তোমাকে করতেই হবে? না, এটা প্যারামিটার তো আমাকে এখন লোকেরা বলছে। কালকে যদি হঠাৎ করে ইউটিউব কোম্পানিটা বন্ধ হয়ে যায়, এটা তো একটা কোম্পানি। যদি গুগল বলে আমি আর করবো না, আমি এটা অন্য হঠাৎ করে অন্য সরকারের মতো গুগল ছেড়ে অন্য কোনো কোম্পানি যদি এখন হঠাৎ করে মাথা ছাড়া দেয় যে গুগল ক্রোম আর কাজ করবে না, অন্য কিছু যেমন একটা সময় ছিল হোয়াটসঅ্যাপ আর বিবিএম, ব্ল্যাকবেরি, হ্যাঁ, বিবিএম হোয়াটসঅ্যাপ কে নিচু চোখে দেখা হতো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ও তো হোয়াটসঅ্যাপ আমাদের বিবিএম, রাইট রাইট রাইট। আমাদেরই ফেজে এগুলো আমাদের সব। কি হলো বিবিএম
বিবিএম তো ক্লাস ছিল। Where is BBM? হ্যাঁ মানে রাইট, ডাজন্ট এক্সিস্ট। তো যে জিনিসটা নিজেদেরই কোনো বেস লাইন নেই, তার পেছনে আমি সারা দিন সারাক্ষণ, আর দেখতে একটা ঝলক লাগে একটা ছবি, কিন্তু কত এফর্ট লাগে বলো তো একটা ছবি তোলাতে। তুমি বলো মানে মানে প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু লাগে, এক্স্যাক্টলি। একটা আলো, একটা মেকআপ, এবং সেটাও কিন্তু তোমার সহজ করতে হবে না, তোমাকে বলে দেবে একটু এই দিকে করো, একটু ডাউন করো, একটু এরকম, এতটা হাসো না, একটু অল্প হাসো। মানে তুমি হঠাৎ করে একটা মানে ক্যাফেতে দাঁড়িয়ে তুমি ক্যাফের পাঁচিলে লাইনটাতে বসে আছো, কিন্তু ওই লাইনটায় বসে তো কোনোদিন আমি দাঁড়াবো না, ব্লকের লাইনে দাঁড়াবো, এতে বসতে পারি আর কি। তো আমি সত্যি কথা বলতে, আমি আমার ভাই আমার অ্যাডভার্টাইজমেন্টে আছে দিল্লিতে, ও আমার ফাইল ওই ওদের ক্লায়েন্টদের দেখিয়েছিল, ওরা প্রথমে ফলোয়ার দেখি বাদ দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম ফলোয়ার, আর যারা ফলো করছে, যারা লাইক করছে, আমি একটা ছবি পোস্ট করলাম, তাতে আমি দেখলাম এত লাইক, এত ফলোয়ার। যারা লাইক আর ফলোয়ার তাদেরকে আমি একবার একটু চোখ বুলিয়ে দেখি, আমি তো চিনি। তো তাদের, আমি যে পাশের বাড়ি বা আমাদের মাসি পিসি, এদের কথা যদি আমার কাছে ম্যাটার করছে না, সেখানে কেউ একজন রাত্রিবেলা বসে বসে 100 কেরম করে ঘুম থেকে দেখতে তারা লাইক করছে, তার জন্য আমি এতটা এফর্ট নিয়ে, আর এটা তো আমি তো শিখেছি অন্যভাবে, আমি তো অভিনয়টা বুঝেছি। আমাকে বলা হয়েছিল, আমি জেনেছি অভিনয় শিখতে হবে। আমাকে যেটুকু জানে, যেটুকু বোঝে, অভিনয়ের জন্য জানে, আর তো কিছুর জন্য আমায় জানে না। প্রান্তিক বললে এও আচ্ছা ও পাঠ করে, তো এই যে হ্যাঁ প্রান্তিক ওইটা করে, এটাও করে, সেটাও করে, কোথাও আছে? সেরকম তো নয়। আমি অ্যাকচুয়ালি আরো একটা জিনিস করি, আমি তোমাকে বলছি, আমি ডিজেইং করি। আচ্ছা, অ্যাবসলিউটলি। আমি দেখছি, আমি তোমাকে কিছু কিছু দিয়ে আমি ডিজাইন করি। আমি গোয়াতে বা এখানেও শো শুরু করবো আস্তে আস্তে, ছোটখাটো নিজে মিউজিক প্রডিউস করে করি। এই নয় যে জাস্ট গান মিক্স করি, ওকে, নিজের মিউজিক প্রডিউস করে করি আমি নিজের মতো করে। তো সেটা প্ল্যানিং চলছে এখন? প্ল্যানিং না, সেটা করি আমি। ওকে, মানে মানে পুরো তোমার গান, আমার সব সেটআপ সব আছে, হ্যাঁ, করে তুমি ওটা এভরিথিং। অ্যাবসলিউটলি। আমাকে অনেকেই বুঝিয়েছে যে এটা নিয়ে ওটা করতে হয়, যেখানে কোথাও বেড়াতে গেলে ব্লগ করতে হয়, এটা করতে হয়। এটা আমি আমার জন্য করছি আপাতত, পরে যখন মনে হবে আই উইল ডু ইট, রাতবার হলে করবো, বাট ওটা ভেতর থেকে আসতে হবে, লাইক পিয়ার প্রেসার। না না না, কেউ বলে দিলে কেন করবো? আর আমি ওই যাদেরকে চিনা তাদের হাততালি করানোর জন্য আমি দাঁড়িয়ে নেই। আই এম নট ওয়েটিং ফর সামওয়ানস অ্যাপ্রুভাল, কারণ অ্যাপ্রুভালটা কেন চাইবো আমি সেটাও তো জানি না। কেন চাইবো, কিসের জন্য সাডেনলি একটা অ্যাপ্রুভাল চাইবো যে তুমি আমার ছবি লাইক করো, তুমি আমাকে দেখো কতটা কি হয়েছে না হয়েছে। আমার অ্যাকচুয়ালি আমার তার জন্য প্রথম থেকেই আমার এই জিনিসগুলো, আমি তারপর কি ফেসবুক ইনস্টাগ্রাম করি না, সবই করি, দেখি, ছবিও পোস্ট করি, কিন্তু সেটা আমার মনে হলো একটা কিছু দেখছি, আমার একটা ওই অ্যান্টেনার উপর একটা কাক বসে আছে, ওই ছবিটা তুলে পোস্ট করতে ইচ্ছে করলো। আমার নিজের একটা ম্যানেজার বলছে, এটা কি করছো, এটা হলে তোমার ফলোয়ার কমে যাবে। আমরা কাক দেখলে যদি ফলোয়ার কমে যায়, যা তাহলে তো আমার কোনো অকাতই নেই রে। যদি আমার একটা পোস্টে ফলোয়ার কমে যায় তাহলে যাবে, তাহলে কতটাই বেসলেস ভাবো, যে আজ কিছু আমি এরকম কিছু করলে আমার ফলোয়ার কমে যায়। মানে যেটা স্বতঃস্ফূর্তভাবে আসছে সেটা করার আগেও তোমাকে ভাবতে হবে কোথায় কোথায় ব্লু টিক পড়বে। যাদের জন্য ভাবতে হচ্ছে তাদেরকে আমি চিনি না, তাদেরকে আমি অ্যাকচুয়ালি মানে আমি সত্যি তাদেরকে চিনি। তো প্রান্তিক দা, তুমি 3 ভুবনের পারে করলে। আমরা বাঙালিরা নিজেদের যে আগে যেগুলো দেখে এসেছি, সেগুলো সাহিত্য হোক, সিনেমা হোক, কিছু ক্ষেত্রে আমরা একটু কনজারভেটিভ, আমরা একটু মানে প্রোটেক্টিভ, সেগুলো নিয়ে কনজারভেটিভ বলবো না, আমরা একটু প্রোটেক্টিভ। হিংসুটে, হ্যাঁ। যেমন আমরা যখন দেখি দিবাকর ব্যানার্জির মতো বড় নাম ব্যোমকেশ বক্সী বানাচ্ছেন, তখনও কিন্তু আমরা ফেসবুকে হ্যাশ তুলে দিই যে কেন ডিটেকটিভ নামটা ইউজ করেছো তুমি। তো কখনো ওটা মাথার মধ্যে ছিল যে এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে, কারণ এর আগে সৌমিত্র বাবু, তনুজা দেবীর মতন মানুষটা যে গল্পটায় কাজ করে গেছেন, সেটাই আবার আমরা রিক্রিয়েট করছি এই সময়ে দাঁড়িয়ে। তো কোথাও মাথার মধ্যে এসেছে যে এটা তো ভাই একটু রিস্কি হয়ে যেতে পারে? এই প্রশ্নের সম্মুখীন আমি বেশ কিছুবার হয়েছি, ওই শোটা করতে করতে আমি খুবই সম্মুখীন হয়েছি। তো আমার কাছে তখনও যেটা আমার মনে হয়েছিল, মানে আসলে আমি এই শোটা করি দুটো খিদেতে। একটা খিদে ছিল হচ্ছে যে আমি কে তুমি নন্দিনী, আর হয়তো তোমারই জন্য গানটাতে লিভ দিতে পারবো। ওকে, এটা ছিল আমার ফার্স্ট ক্যাচ। আমি প্রথম যখন আমার প্রজেক্টটা আমার কাছে আসে, আমি তাকে প্রথম প্রশ্নটা করেছিলাম যে
এই গান দুটো থাকবে কিনা। এই দুটো গান কিভাবে তোমরা দেখাবে? তারা বলছিল প্রপার, মানে আমি গান দেখাবো, পুরো পুরো স্ট্রাকচারটা দেখাবো। আমার ছিল যে ফার্স্ট যে আমি যে আমার হয় না ছোটবেলায় কিছু গান যে নিজে গাওয়া যায়, নিজেকে ওরকম মনে করা যায়, এবং আমরাও কখনো কখনো গেয়ে দিয়েছি নিজেরা হয়তো ওটা। তোমারই জন্যের মতো গান হ্যাঁ। যে আমি কত মানে ওটা বোধহয় সেই আমার যে সময় লেটার গুনে এসএমএস করতাম, হ্যাঁ, 1 টাকার হ্যাঁ, এসএমএস এর মধ্যে হ্যাঁ, সবকটা হ্যাঁ, 160 এর মধ্যে correct, ঢোকাতে correct, হবে, হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে 3টে লাইন যায় হয়তো তোমারই জন্য। মানে সেখান থেকে যেটা যে আমি ওটা করতে পারবো, ওইটা ছিল আমার ফার্স্ট কল। আর সেকেন্ড হচ্ছে সেফ সাইড ছিল, সেটা হচ্ছে ফিল্ম থেকে ডিরেক্ট ইনফ্লুয়েন্স ছিল না, ছিল উপন্যাসটা থেকে। হুম, হুম। কারণ উপন্যাস থেকেই তো সিনেমাটা হয়েছে, একদম ওনারা উপন্যাসটা ধরেই এগিয়েছিলেন। আর যিনি মেকার ছিলেন উনি আমাকে এটাই বলেছিলেন যে প্রান্তিক এটা আমাদের মতোই স্টোরিতে, আমরা ওই দিকে ওরকম ভাবে অফকোর্স কমার্শিয়াল ইউজের জন্য আমরা এরকম দুটো পপুলার গান, পপুলার ছবি আমরা হয়তো রাখবো, কিন্তু গল্পর ধাঁচটার বিষয়টা অন্যরকম ছিল। তার জন্য কখনো আমার কাজ অব্দি ওই টেনশনটা আসেনি যে আই হ্যাভ টু মানে সৌমিত্র বাবুর জায়গাটা রিপ্লেস বা তার জায়গাটা নয়, তার মতো ক্রিয়েশন, আমি আমার মতো ক্রিয়েশন। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যেটা আমার মনে হয়, যদি কোনো দুটো অভিনেতাকে রাখা হয়, তাদেরকে যদি বলা হয় পাগলের পাঠ করো, তারা দুজন কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা অভিনয় করবে। কারণ তারা জীবনে পাগল অন্যরকম, ও একরকম পাগল দেখতে পারে, আমি একরকম পাগল দেখছি। তো পাগলেরও কত ধরন আছে, বা তারা কোন ধরনটা তারা নিয়েছে সেটা সেই অভিনেতার অভিজ্ঞতার উপর নির্ভর করে। তো সেখানে গুড ব্যাড বলে, আর অ্যাক্টার্সদের গুড ব্যাড বলে তো সেরকম ভাবে আমার মন মতো না, গুড ব্যাড, এ ভালো পাঠ করছে, খারাপ পাঠ ভালো খারাপ হয় না, কিভাবে দেখাচ্ছিস মোর ইম্পর্টেন্ট। আজকে এটা বলতে বলতে ধরো মনে পড়ছে, ধরো খুদা গাওয়া যে সিনেমাটা, পুরোনো সিনেমার কথা বলছি, অমিতাভ বচ্চনের খুদা গাওয়াতে যখন অমিতাভ বচ্চন লাস্টে সেই মারধরকে পড়ে গেছে, বালিতে পড়ে আছে, হিরোইনকে বেঁধে রেখেছে, আর তখন হিরোইন গানটা শুরু করছে তু আজা মেরে বাদশা, সেখানে হিরো যখন উঠছে তখন একটা নিঃশ্বাস নেওয়াতে কি হয়েছে, বালিটা উড়েছে। তো আই এম শিওর যখন ডিওপি বা ডিরেক্টর যখন দেখেছে যে ওরকম ভাবে মুখ থেকে করলে বালি বেরোচ্ছে, ক্যামেরাটার সামনে নিয়ে এসে আমাকে ওটা করি, এটা আমার মনে হচ্ছে, পুরোটা আমি না জেনে বলছি। তো ডিপেন্ড, তখন যদি আমি হিরোইনের মুখটাতে দেখতাম যে ও গানটা গেয়েই যাচ্ছে, ওটা কিন্তু হিরোকে আমার মনে থাকতো না। হিরোর ওই শটটার জন্য, এবার তুমি বলবে হিরো কি দারুণ পাঠ করেছে, দেখিয়েছে ভালো, মানে একটা দেখানো, যার জন্য বললাম অভিনেতারা খুবই একা। আমি একটা গলি দিয়ে, আমি এখানে সোজা গলিটা দিয়ে হেঁটে যাব, তুমি পেছনে একটা ভালো ইডিএম দিচ্ছ না বাউল দিচ্ছ না ভয়ের মিউজিক দিচ্ছ, সেই মিউজিকটার ওপর লোকেরা জাজ করবে আমার হাঁটাটা কেমন। লোকেরা কিন্তু আমার হাঁটাটা এমনি দেখবে না, লোকেরা জাজ করবে সম্পূর্ণ তোমার ক্যামেরা প্লেসমেন্ট, তুমি এরম জায়গায় রাখলে মনে হবে খুবই দূর থেকে দেখলে একটু সিরিনিটি লাগবে। তো এটা হচ্ছে ওই মানে ওই অনেকগুলো কম্পোনেন্ট যার মধ্যে যারা অ্যাক্টিংটাকে বেসিক্যালি সাপোর্ট করে ডিরেক্টর হচ্ছে পেন্টার, একটা ক্যানভাস রয়েছে, আমরা অভিনেতা, লাইট, মেকআপ, প্রোডাকশনে যে চা দিচ্ছে, যে জল দিচ্ছে, যে সবাই মিলে ওই ক্যানভাসটার ভেতরে একটা ডিরেক্টর সাজাচ্ছে। ফাইনাল আউটপুট যেটা হবে সেটা ডিরেক্টর জানে, বা যে যে বানাচ্ছে। তো খুব ডিপেন্ড করে গুড ফিল্ম মেকার, খুব যে গল্পটা বলাচ্ছে। আমরা অভিনেতা, হ্যাঁ অফকোর্স অভিনেতাদের দায়িত্ব আছে সেই জায়গাটা ফুটিয়ে তোলবা, কিন্তু সেই ফুটিয়ে তোলাটাও কিন্তু আমি অনেক কিছু করলাম, হোয়াইট ফ্রেমে তুমি ধরে রইলে, যাতে তোমার এক্সপ্রেশন পেলামই না। আমার সাপোজিটলি ধরো আমার বাবা মারা গেছে, আমি হসপিটাল থেকে বেরিয়ে চায়ের দোকানে এসে দাঁড়াচ্ছি, এটা তুমি দুভাবে করতে পারো। একটা হচ্ছে রাস্তার এপারে ক্যামেরা রেখে পুরোটা হসপিটাল সমেত একবার দেখতে পারো যে এসে চা খাচ্ছে, বসে সিগারেট খাচ্ছে। আবার তুমি দেখতে পারো চায়ের দোকানে ক্যামেরাটা রয়েছে, এসে চায়ের দোকানে চাটা নিয়ে সিগারেটটা ধরাতে ওর এক্সপ্রেশন তুমি নিতে পারো। দুটোর ইম্প্যাক্ট আলাদা। তো এখানে তো আমি কি করে বলতেই পারবো না যে তাহলে ভালো পাঠ না খারাপ পাঠ। তো যার জন্য আমার এই 3 ভুবনের পারে করবার সময় আমার ওই জিনিসটা আমার
ছিল না, যদি আমার থাকে না বলে ওটাই আমার একটা সুবিধে। তো আমার কখনোই ওই ভয়টা করেনি যে এটা কি হবে না হবে, ঠিক মনে মানুষ। আর একটা কথা যেটা শোনা যায় যে প্রান্তিকদা যদি 14 ঘন্টা 16 ঘন্টা শুট করে ওঠে, তারপর আরামসে 1.5-2 ঘন্টা আড্ডা দিয়ে দিতে পারে। হ্যাঁ, কি খাও, এত এনার্জি কি করে আসে? সবসময় এনার্জেটিক কি করে? আমার সেরকম ভাবে মানে জানি না কালকে কি হবে, ম্যাথ খুব কম। মানে আমি খুবই মানে প্রথমত যদি আমি 14-15 ঘন্টা শুটিং করি, ওই 14-15 ঘন্টার জন্য তো 14-15 বছর কাটিয়ে দিচ্ছি গুরু। 14-15 ঘন্টা পাবো বলে, যে শুটিং করবো বলে, যে শুটিং এ যাবো বলে, ওইটা তো এনার্জি ড্রেন করছে না, ওটা তো এনার্জি দিচ্ছে। মানে আমার বরঞ্চ বাকি সময়টা ইফ আই এম নট ডুইং এনিথিং, আমি বাড়িতে বসে আছি, আমি কাজ করছি না, আমি তো অসুস্থ বা যাবতীয় সাইকোলজিক্যাল প্রবলেম আমার তখন হয়ে যায় যে ভাল লাগছে না, কিছুই হচ্ছে না, কিছুই করছি না। সবারই হয় এটা মাথায়, হ্যাঁ, কিছুই হচ্ছে না, কিছুই করলাম না, কিছুই হচ্ছে না। তো মানে কখনো কাজ করতে করতে ক্লান্তি আসে না? সে ক্লান্তি কেন আসবে না, ডেফিনেটলি মনে হয় টায়ারিং, বাট তখন সাপোর্টটা কি হয়? বাড়ি, ফ্যামিলি? না 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 না, তখন সাপোর্ট ক্যামেরা। ক্যামেরা যেটা দেখছে, ক্যামেরা যেন বুঝতে না পারে আমি টায়ার্ড, কারণ ক্যামেরা সব ধরতে পারে, ক্যামেরা হ্যাজ এভরিথিং। তো আমি যদি ক্যামেরাকে যদি বলে দিই যে আমি এখন টায়ার্ড, তাহলে যারা ক্যামেরার ওপার থেকে দেখছে তারা সবাই দেখতে পাবে। ক্যামেরা তো একটা ছোট্ট মাধ্যম, সেখান থেকে সবাই দেখে ফেলবে যে আরে এ তো টায়ার্ড বা এরকম। তো আমার সবকিছুই যখনই আমি কোনো কাজ করছি, ক্যামেরা বা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো সেখানে টায়ারিং জিনিস, আর আমি সত্যি কথা বলতে ইফ আই মিন আ শুটিং জোন, আমার শুটিং এই জিনিসটা, এই পৃথিবীটা আমার দারুণ লাগে, মানে দারুণ লাগে। কারণ আমরা, তুমি আমি আমরা এখানে যারা যে কজন দাঁড়িয়ে আছে, যারা ক্যামেরা করছে, যারা সবাই এভরিওয়ান, আমাদের কাছে একমাত্র একটা দারুণ পাওয়ার আছে, যে পাওয়ারটা লোকেরা রিয়েলাইজই করে না। সেটা হচ্ছে যে আমরা আউট অফ নাথিং একটা রিয়ালিটি তৈরি করি, একটা আউট অফ নাথিং কিছু জিনিস নিয়ে এসে আমরা একটা সত্যি জিনিস তৈরি করার চেষ্টা করি। তা আমরা একটা যে জিনিসটা আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্নটা বানানোর ক্ষমতা আছে, রাইট? আর এই স্বপ্নটা কোথায় দেখাই? আমরা টিভিতে দেখাই। আমাদের প্রথম টিভি, এখন মোবাইল ফোন আছে। সেই টিভিটা যখন কেউ দেখছে, সেখান থেকে তারা শিখছে বা জানছে বা প্রভাবিত হচ্ছে। তার মানে আমরা এখানে যে জিনিসটা করছি, আজকে আমি যদি বলি, আমার এক্সাম্পল যদি বলি, যে আমি আজকে অক্ষয় কুমারকে দেখে দুটো বোতাম খোলার ছোটবেলা থেকে আমার অভ্যেস, একটা বুকের বোতাম খোলা অক্ষয় কুমারকে দেখে। আমি যদি অক্ষয় কুমারকে না দেখতাম, বাড়ির গার্জেনের, বাড়ির মার খেতে খেতে বুকের বোতাম লাগা করে জীবন কেটে যেত আমার, তো বুকের বোতাম লাগিয়ে বসতাম। তো আমার স্টাইলিং থেকে শুরু করে প্রেম করছি, যে সুন্দর ক্যাফেতে প্রেম করব, বৃষ্টি পড়বে, হেঁটে যাব, ভিলেন আসবে, দৌড়ে নেব, এইগুলো কে দেখিয়েছে? টিভি দেখিয়েছে, টিভির অভিনেতারা আমায় বলেছে বা বুঝিয়েছে। আজকে আমরা ব্লেসড যে আমরা ওই ভেতরটাতে আছি। তাহলে আমাদের কত বড় দায়িত্ব, আর আমাদের হাতে কত, আমরা যে কত বড় ম্যাজিশিয়ান, যে আমরা আউট অফ নাথিং উই ক্রিয়েট আ রিয়ালিটি, যেটা লোকেরা বিশ্বাস করে কাঁদে, হাসে, ভয় পায়, ঘেন্না করে। তাদের ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা লোকেরা খুবই এতদূর ভাবেই না। লোকেরা ভাবে এই তো আজকের দিন হলো, আজকে টাকা পেয়ে গেলাম, কাজ হয়ে গেল, চলে গেল, বুঝে নিচ্ছি, দেখছি, করছি, এটা তো হলো না, আমার তো মনের মতো, আমার তো এটা ইচ্ছে ছিল না, আমার তো অন্য করার ইচ্ছে ছিল, আমি তো অ্যাক্টর, আমার তো চা দেওয়ার কথা নয় বা সেটের কাজ করার কথা নয়, তাহলে আমি কি করছি? এটা কিন্তু নয়। তুমি তুমি যেটা সেটের টেবিল এনে বসিয়ে দাও, লোকেরা তো বলবে তোমার কাজ নয়, কিন্তু তুমি সেই ম্যাজিকটাতে তুমি একটু পার্ট দিচ্ছ, কন্ট্রিবিউট, বিকজ উই আর দ্য ম্যাসিভ পাওয়ার, রাইট? এটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আমরা লিটারালি কবি কবি তো লাগতা হ্যায় আপনি চে ভগবান হ্যায়, নওয়াজের ডায়লগের মতো। হ্যাঁ, শাহরুখ খান দৌড়ে আসবে, সে জয়া বচ্চন দরজা খুলুক, বা কাজল হোক, বা প্রীতি জিন্টা হোক, আমাদের মনে হয় না
জিনিসটা যেটা লং কোট পরে একটু দৌড়বো, এই ইচ্ছেটা কখন হয়? আমরা অন্য জায়গায় কোনো বিদেশে যখন আমরা বেড়াতে যাই, ওই মলডিভস যাই বা যেখানে পাহাড়ে যাই, আমরা কেন এত এনজয় করি? কারণ আমরা সিনেমার পর্দায় একটা সময় দেখেছি ওটা হিরোইনরা আমাদের ড্রিম ছিল কোথাও একটা, রাইট? আমরা এখন গিয়ে ওটাকে ভুলে যাচ্ছি। গিয়ে ভাবছি আরে ভাই এটা ছবি তুলে দিই, লোকজনকে জানিয়ে দিই আমি এখানে এসেছি, আমি একটা সেলফি তুলে নিই। আরে এটা পৌঁছলো কোথায়? আমার তো একটা সময় মনে হয়েছে এই দেখেছো বিদেশ যাচ্ছে ওরা, কবি খুশি কবি গম রাস্তায় দাঁড়িয়ে ঋত্বিক কত্থক নাচছে, কারেক্ট। যেটা এরকম প্রপার এতে দাঁড়িয়ে। আমি পারবো কোন স্ট্যান্ডে গিয়ে এরকম ভাবে স্বাচ্ছন্দ্যে নাচতে? পারবো না তো, কিন্তু মনে হতেই পারে যে একটা টেপ রেকর্ডার চালিয়ে নাচি আমি, যে লন্ডনের যে একটা সিন ছিল ঋত্বিকের। তো এই যে ভাবনাগুলো আসছে, এটা আসছে ভেতর থেকে। সেই ভেতরের মানুষগুলো তো এখন আমরা, অন্তত এই জার্নিটাতে অন্তত আছি। তো প্রান্তিক দা, যেরকম তুমি বলছো যে অবভিয়াসলি একটা হিউজ পাওয়ার আমাদের মধ্যে আছে। তো এখন যেমন এই বিষয়টায় অনেক বিতর্ক বারংবার হচ্ছে, যতবার কোনো বড় বা হিট সিনেমা আসছে সেটাকে একটা মরাল কম্পাসে ফেলে একটা জাজ করার বিষয় চলে এসেছে, যে তোমার পাওয়ারের সাথে রেসপন্সিবিলিটি আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভিন্ন রকম। তো একটা কবির সিং, একটা অ্যানিমেল যখনই রিলিজ করে, আমরা দেখি সেটার দুটো একদম ডিফারেন্ট ভাগ তৈরি হচ্ছে। একজন বলছে ঠিক আছে, যে ও তো সিনেমা বানাচ্ছে, ও তোমাকে বলছে না যে তুমিও এটা করো, রাইট। আর একজন বলছে যে ইন্ডিয়াতে সিনেমা অ্যাকচুয়ালি প্রচুর, সিনেমা এবং সেলিব্রিটিরা প্রচুর মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, না বলেও করতে পারে। তো এই যে ডিলেমাটা, এই যে ডিফারেন্সিয়েটটা তৈরি হচ্ছে, মানে তোমার কি মনে হচ্ছে এটা ঠিক কোন দিকে যাচ্ছে বিষয়টা? মানে আমরা তো কন্ট্রোলও করতে পারি না যে কে কি বানাবে, তার পাশাপাশি একটা রেসপন্সিবিলিটিও আছে। তো দেখো দুটো জিনিস, আমার এমনি টেকনিক্যালি রেসপন্সিবিলিটি আছে বলেই আমরা যখন এই জগৎটা দেখে বড় হয়েছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে যে লোকটা, কোনো বড় মানুষ যেটা বলবে সেটাকে আমরা মানি, শুনি, বিশ্বাস করি, যার জন্য এমন কোনো কনভারসেশন অমিতাভ বচ্চনের গলায় বলালে বেটার হবে বা হয় না, যেগুলো আমরা কিছু এ করি। কিন্তু তুমি একটু ভেবে দেখো তো, এখনকার হিরোরা সবাই গুটকার অ্যাড করে, রাইট? এখনকার হিরোরা বলে থামস আপ খাও, এখনকার হিরোরা সব রকম এই ধরনের সত্তা তারা ভেঙে বেরিয়ে এসেছে, আমাদেরকে বলা হচ্ছে করো। তো তারা তাদের জায়গা থেকে অলরেডি বহু যুগ আগে থেকে সরে গেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো ঠিক কথা বলবে, কারণ আমরা রোল মডেল ভেবেছি, আমরা ভেবেছি, আমাদের মনে হচ্ছে আরে ভাই এই হিরোটা ভিলেনকে এইভাবে মারছে, তার মানে এর কাছে একটা হি ইজ স্ট্রঙ্গার দ্যান উই ইমাজিন। কারণ একটা সময় তো আমি অনেক ছোটবেলায় ভাবতাম যে অমিতাভ বচ্চন পটি করে, লিটারালি। তোমার না না দেখ, ওরা বাথরুমে যায় নাকি? হতেই পারে না, এরা বাথরুমে যায়। ইভেন আমি তোমাকে বলি 2011 যখন আমরা 22শে শ্রাবণ দেখি, আমি বর্ধমানে আছি, 2011 আমার ক্লাস 11, উচ্চ মাধ্যমিক দেবো, বন্ধু বান্ধবের সাথে, প্রেমিকার সাথে সবাই মিলে গিয়ে 22শে শ্রাবণ দেখতে গেছি। তো আমরা প্রথম গালাগাল শুনেছিলাম অন স্ক্রিন, বিকজ 3 ইয়ারের কথা রিলিজ করে সিনেমা হলে। তখন আমাদের এক বান্ধবীর প্রথম কোয়ারি ছিল, ওরা এই কথাগুলো জানে, রাইট? মানে আমাদের কাছে তো সেপারেট একটা ওয়ার্ল্ড ছিল। সত্যি, তখন তো সেটা তো আমরাই ভেঙে ফেলেছি। রাইট। আমরা রিয়েলিটি দেখাতে 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 তার মাপকাঠিগুলো একটু ভুলে গেছি। তো যার জন্য এই ধরো এখন সত্যি যখন কোনো কবির সিং হয়, যখন কোনো অ্যানিমাল হয়, বা ধরো এরম ধরনের সিনেমা, আমরা, তুমি বলো তো, আমরা আগে দেখিনি, আগে শোলে আমরা দেখিনি, শোলেতে মারপিট হয়নি, বসন্তীকে বেঁধে করেনি, কোনো রেপ সিন ছিল না, কোনো ওই ইউ টক অ্যাবাউট খুনভারি মাং, খুনভারি মাং এর সময় আমরা দেখিনি। তখন আমি এখন যেহেতু যে আমরা একটু আগে কথা বলছিলাম না, এখন লোকেদের সবাই জাজ, বেসিক্যালি এখন সবাই আমরা জাজ, সবাই আমাদের মনে হচ্ছে ঠিক ভুল খারাপ। হ্যাঁ, তুমি একটা সিনেমা থেকে, অফকোর্স ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কোনটা নিচ্ছ। তুমি অ্যানিমাল থেকে বেরিয়ে এসে, অ্যানিমালের যখন, যত অ্যানিমাল এক্সাম্পলটা উঠলো বলে, অ্যানিমালটা হোয়াট ইজ সিনেমা? সিনেমা ইজ সামথিং হুইচ ইজ লিটল লার্জার দ্যান লাইফ। যে জিনিসটা আমি আক্ষরিক অর্থে প্র্যাকটিক্যালি করতে পারবো না, একটু মাত্রাটা বাড়ানো। মানে আমায় তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে, আমি গাড়িটা নিয়েই যাব, মনে হচ্ছে পুরো না উইলি করতে করতে বেরোবো,
কিন্তু তুমি ট্রাফিকে দাঁড়াচ্ছ, তুমি একটা সিগন্যালে দাঁড়াচ্ছ, তুমি একটু লাইন ক্রস করলে পুলিশ তোমায় ধরতে পারবে, বলবে না যে তুমি তোমার মা রাইট হসপিটালে ভর্তি, তোমার আমায় ছেড়ে দিতে হবে। অ্যান্ড হোয়াট ইজ সিনেমা? সিনেমা ছাদের ওপর থেকে লাফ মেরে মেরে দুটো গাড়ির ওপর দিয়ে বাসে ট্রামে করে চলে যাবে, কারণ আমরা ভেতরটা এক্সপেক্ট করি। রাইট রাইট আজকে তুমি তোমার বান্ধবীকে যদি রাস্তা দিয়ে হাঁটো, কেউ যদি কোনো কমেন্ট করে, তোমার প্রথমে মনে হবে মেরে রাইট, প্রথমেই গিয়ে আগে মারি। কিন্তু আমরা ওটা ইমাজিন করি, আমরা পারি না। ওই যেটা পারে কারা? সিনেমা পারে। সিনেমা ওটা দেখায়। আজকে শোলেতে দুটো চোর কিন্তু হিরো, সিনেমার দুজনকে ওটা কিন্তু জেলে নিয়ে যাচ্ছিল, হাতে দুজনের হাত করা ছিল। আমরা চুরিটাকে আর জাজ করিনি, আমাদের হিরোইজমটাকে জাজ করেছি, গাব্বারকে ও কিভাবে শেষ করলো। আজকে অ্যানিমালে যখন দেখাচ্ছে ভাই ও দিদি ইফটিজিং হয়েছে বলে কলেজে বন্দুক ও যে ঢুকে গেছে, ও বলবে কেন বন্দুক? আরে ওর কাছে ওই ওর ছোটবেলা থেকে দেখছে ওর পাশে যে বাউন্সার তার কাছে একটা এরকম বন্দুক থাকে, ওর কাছে বন্দুক নেওয়াটা বড় কথা না। ও জানে নিজে ছোট, দুটো ওখানে দাঁড়িয়ে ফায়ার আমরা করব না, কিন্তু সিনেমায় করলো। এইটা যেটা আমরা এক্সপেক্ট করি, যেটাতে আমাদের আনন্দ হবে, বেশ করেছে, দারুণ করেছে, দ্যাট পার্ট ইজ সিনেমা। এটা দ্যাট লিটল লার্জার দ্যান লাইফ ইজ সিনেমা। অ্যান্ড কোনো বান্ধবীর জন্য তুমি একটা গান গাইতে চাও, তুমি তার বাড়ির নিচে দাঁড়িয়ে থেকেও পারবে চেঁচিয়ে গান গাইতে? পারবে না, বাট মনে হবে তোমার, তুমি দাঁড়িয়েও হয়তো থাকবে, কিন্তু পারবে না। কিন্তু সিনেমায় গানটা দেখায়, কারণ ওটা আমাদের মন চায়, যেটা মন চায় সেইটা সিনেমা, সেইটা এন্টারটেনমেন্ট, সেইটা আমাদের খিদে অ্যাজ আ দর্শক। এবার সেইটাকে দাঁড়িয়ে যদি আমি এখন স্ক্রুটিনি করতে বসি, ও কেন এখানে করেছিল, তাহলে দোতলা তিনতলাতে তোমার দুটো কাকু কাকিমা ছিল, তাদের ঘুম ভেঙে গেছে, এটা খুব অন্যায় করেছে ওখানে দাঁড়িয়ে গান গেয়ে, তাহলে তো মতামত তো অনেক রকমই সব জায়গায় হতে পারে আর কি। তার জন্য আমি তো দেখি সবাই একটা কিছু সিনেমা রিলিজ করলেই, কিছু করলেই সবাই তাদের মরালিটিতে চলে যায়, লোকেরা অভিনয়টা দেখে না। ব্রিলিয়ান্ট সবাই অভিনয় করেছে, ব্রিলিয়ান্ট কাজ করেছে, একটা অন্য স্টোরি টেলিং হয়েছে, একটা অন্য রকম ভাবে হয়েছে। আর আমি জানি না, আমি এরকম কবির সিং এর মতো ফ্রেন্ড কিন্তু আমি দেখেছি, জানো তো, ছোটবেলায় আমি আমার দাদা ফাদা কিছু দেখেছি এরকম, আর সেটাতে কোনোভাবেই মেয়েটি বা ওই দিদি কখনোই সেটাকে নিয়ে দারুণ অভিযোগ করছে তা নয়, বাট দে আর নট কমপ্লেনিং অ্যাবাউট ইট। আমি বলছি না গিয়ে চড় মেরে দাও, আই এম নট সেইং দ্যাট, বাট ওই প্যাশনটা দেখিয়েছিল যে, মানে রিসেন্ট টাইমেও আমার একজন মানে অ্যাসিস্ট এডি আমাকে যে অ্যাসিস্ট করে, মানে সি সেড কি আমার বয়ফ্রেন্ড হলো তো আমার কবির সিং এর মতোই চাই, যে আমাদের কেউ তাকালে তাকে মারছে, রাইট? তার মানে সেই জিনিসটা হ্যাঁ ব্যক্তিগত তো এটা। অ্যানিমালে কেউ এটা বললো না যে ও বাবাকে যতটা ভালোবাসে ততটা বাসো, তাহলে মেবি অনেক বৃদ্ধাশ্রম বন্ধ হয়ে যাবে। বাট ইউ টুক অ্যাওয়ে দ্য পার্ট অফ ভাইব, রাইট? ইউ টুক দ্য পার্ট অফ তো কোথাও না কোথাও আমরা কোনটা নিচ্ছি, কোনটা নিতে, তাহলে আমাদের মনটা কি চাইছে। তো এটাতে আমি পুরো যে সিনেমাটা বানানো হয়েছে, যেটা হয়েছে, আর এখন কি বলতো, ভেরি থিন লাইন রাইট নাও, যেটা নিয়ে সবাই করে। এখন ভালো খারাপ বলে তো কিছু নেই, খারাপের থেকেও ব্যবসা করা যায়, ভালো থেকেও, বরঞ্চ ভালোতে এখন কম ব্যবসা, নেগেটিভিটি থেকে অনেক বেশি। এই যে তুমি প্রথমেই আমাদের মধ্যে কথা ছিল গসিপ বা নেগেটিভ কথা, তুমি আমার সম্পর্কে এখন চারটে নেগেটিভ কথা বলো, আমি একটু রেগে দুটো কথা বলি, তাহলে ভিডিওটা বেশি দেখবে। একদম অনেক বেশি। তুমি চারটে পোক করো, তিন চারটে ওর কথা জিজ্ঞেস করো, আমি রেগে যাবো, তোমায় উত্তর দেবো। দ্যাট ইজ, কারণ আমাদের তো ওই কলতলায় ঝগড়া দেখা তো অভ্যেস, ঝগড়া দেখলে আজকাল আমরা সবাই একটু উঁকি মেরে দেখি, সবাই। আচ্ছা প্রান্তিক, আমরা মোটামুটি তো আড্ডার শেষ দিকে এসে গেছি। ঘরে ঢুকে পড়েছি। ঘরে ঢুকে গেছি আমরা। তো তোমার, যদিও তুমি খুব একটা প্ল্যান করাতে বিশ্বাসী তো নও, যেটুকু বুঝলাম কথাবার্তা বলে, বাট আগামী কি মানে কিভাবে অ্যাপ্রোচ করছো, মানে কি প্ল্যান করছো? বা কারণ তোমার যারা ফ্যানও আছে, অডিয়েন্স আছে, যারা এতদিন ধরে তোমাকে দেখছে, তাদের একটা কমন কোয়েশ্চেন থাকবেই যে প্রান্তিক এরপর কি করছে। তো সেইটা নিয়ে কিছু যদি জানাতে পারো। খুবই দুঃখ পাবে সবাই যে কি করছি সেটা আমি যে জানাতে পারবো তা নয়। যেরকম ভাবে প্ল্যান তো আজ কিছু থাকে না,
আমাদের প্রোডাকশন, আমাদের প্রজেক্ট ওয়াইজ কাজ হয়। তো দুটো কাজের শুট চলছে, সেগুলো কোনো না কোনো সময় রিলিজ করবে, তখন দেখতে পাবেই এমনিও। কারণ এখন থেকে সত্যি কথা বলতে না, মানে এখন যেহেতু বিকজ অফ সোশ্যাল মিডিয়া এত কিছু সব ফাস্ট হয়, এ বেলার খবর ও বেলায় থাকে না। তো এখন আমি যদি বলিও যে এটা হবে, এটা আসবে, দেখবেন বা বলবেন, আই ডোন্ট থিঙ্ক ওটা ম্যাটার করবে সেইভাবে। কারণ ওটা এখন এতটাই জিনিসটা ওই আসার আগে আগে হলে তখন ওই আসছে পুজো আসছে পুজো আসছে পুজো চলে এলে তো সবাই তো জলে ডুবে গেল, রাইট। পুজো কেটে গেল, চলে গেল, তারপর একবারে ভাসানে সবার সাথে দেখা হলো, কিন্তু তাছাড়া তো কিছু হয় না। ওরকমই পুজো আসছে টাইপের। তো জানো, হ্যাঁ অফকোর্স আমি এই কথাটা ডেফিনেটলি বলতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, যারা আমাকে দেখে বা পছন্দ করে, অপছন্দও করে যারা, তাদের জন্য ডেফিনেটলি আমার কিছু জিনিস তো আছেই, কিছু কাজ তো এখনো সত্যি আছে, এগুলো রিলিজ করেনি, হয়তো উইথ টাইম করবে, কারণ এখন স্ট্রাকচারটা খুবই অদ্ভুত হয়ে আছে বলে। তো সেগুলো আমিও চাই রিলিজ হোক, আর রিলিজ হলে আশা করব লোকেরা নিন্দে করবে। এখন নিন্দেটা ভালো লাগে আজকাল, বিক্রিও বেশি হয়। হ্যাঁ, নিন্দেতেই ব্যবসা, বিক্রি হয়। ওটা সবাই বুঝে গেছে জিনিসটা, যে এটা বুঝে নেবে যে নিন্দেতে ব্যবসা আছে, নিন্দেতে তোমার। তো সেইটা আমি এখনো করে উঠতে পারিনি, যেদিনকে করে দিতে পারবো আমি, যে নিন্দেতেই এটা সিনটা, তখন আমি প্রপারলি বলতে পারবো যে কি নিয়ে নিন্দে করা যেতে পারে আমাকে, এবং আর একটু গসিপও বাড়বে তখন, যদি আমি কোনো গসিপও দিতে পারি। কারেক্ট। গসিপ, সত্যি গসিপ একটা কিছু দিতে হবে, আমার একটা গসিপ তৈরি করতে হবে। কিচ্ছু সত্যি করিনি আমি, কোনো এত ভালো ছিল নাকি? আমরা তো মোটামুটি রিসার্চ করলাম, গসিপ পেলাম না কিছু। মানে আমি জাস্ট আগের ফেজটাই ছিলাম যখন গুগল লিখে দেবে যে 404 নট ফাউন্ড, তো মানে তার আগে পর্যন্ত তো নেই, নেই কিছু। তাহলে ওই আর কি ইন্টারনেট অব্দি পৌঁছায়নি। আচ্ছা ঠিক আছে, ইন্টারনেট অব্দি পৌঁছো গসিপ ডেফিনেটলি। প্রান্তিক দা, অসংখ্য ধন্যবাদ আজকে এই আমাদের পর্বে আসার জন্য। আর আশা করি তোমার সামনের যা যা কাজগুলো আছে নির্বিঘ্নে সুস্থভাবে সেগুলো শেষ হোক, সেগুলো অডিয়েন্সের সামনে আসুক, রিলিজ করুক, আবার কখনো পরে আমরা আড্ডায় বসবো। একদম, থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকবার জন্য, এত আড্ডা দেওয়ার জন্য, চা খাওয়ানোর জন্য। হ্যাঁ সত্যি, কারণ এই মাঝে মাঝে কিছু কথা যেগুলো আমরা নর্মাল বন্ধু বান্ধবের সাথে আমরা এইভাবে আড্ডা মারি, এখন তো সবটাই ক্যামেরার সামনে হয়ে গেছে। সেম জিনিসটাই আমাদের ইন্টারভিউ স্ট্রাকচারও পাল্টে গেছে, আগে আমাদের অন্যরকম হতো, এখন তো পুরোটাই খুবই আপন করে কথা বলা বা আপন করে পুরো বিষয়টা, যতটা ফর্মালিটি বাইরে রেখে যত স্বাচ্ছন্দ্যে কথা বলা যায়। তো ডেফিনেটলি সেই স্বাচ্ছন্দ্যটা তুমি দারুণ ভাবে দিয়েছো, থ্যাংক ইউ তার জন্য, যে আমি এত মানে খুবই ভালোভাবে এরকম ভাবে একটা আড্ডা মারতে পারি। আর যারা আমাদের ক্যামেরার পেছনে আছে, মগজমারির পুরো টিম, তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই এই পুরো পর্বটাতে আমাদের সাথ দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন, আর এরকমই নতুন মানুষের নতুন গল্প জানতে চোখ রাখুন মগজমারির ইউটিউব চ্যানেলে।